একজন একটু জানান। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান। কথা শোনা ম্যাম যাচ্ছে আপু কিনা? ক্লিয়ার। জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নিওপ্লাসিয়া শুরু হচ্ছে আজকে থেকে। আমাদের নিওপ্লাসিয়া অনেক চ্যাপ্টার। গাইনি 18 থেকে 24। তো আমরা ৩ টা ক্লাসের মধ্যে শেষ করব। পাশাপাশি একটা এক্সট্রা ক্লাসও লাগতে পারে। ওভারিয়ান নিওপ্লাসিয়াটা আমাদের অনেক বড়। তো সেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমাদের যদি নিওপ্লাসিয়া থেকে টোটাল ১০ টা প্রশ্ন আসে, তার মধ্যে ৫ টা প্রশ্নই আসবে ওভারিয়ান নিওপ্লাসিয়া থেকে। তো ওই জায়গাটা হয়তো আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করতে হতে পারে। তো আমরা শুরু করব প্রথমে ফাইব্রয়েড দিয়ে, তারপর আমরা এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, তারপরে আমরা ভালভা, ভ্যাজাইনা, বিনাইন ম্যালিগন্যান্ট লেশন, তারপরে হচ্ছে সার্ভিক্স, ইউটেরাইন এবং তারপরে ওভারিয়ান। এভাবে করে আমাদের শেষ হবে। আর এই চ্যাপ্টারগুলোর আরেকটা যেটা অসুবিধা, গাইনিতে যেভাবে সাজানো আছে, গাইনি 18 থেকে 24, এগুলো আসলে একসাথে করা নেই। যেমন আমার ওভারি সব কথাবার্তা যে একটা চ্যাপ্টারের মধ্যে আছে সেটা না। আবার ভালভা ভ্যাজাইনার সব যে একটা চ্যাপ্টারে আছে তাও না। সার্ভিক্সের সব যে একটা চ্যাপ্টারে আছে তাও না। সো এগুলো হচ্ছে আলাদা আলাদা চ্যাপ্টার হিসাবে একসাথে করে আমরা পড়াবো। যে একই সাথে আমরা হচ্ছে সার্ভিক্স রিলেটেড যত কথা থাকবে একদম প্রি ম্যালিগন্যান্ট লেশন থেকে B9 থেকে ম্যালিগন্যান্ট পর্যন্ত সেগুলো একসাথে কভার করব। এভাবে প্রত্যেকটা টপিকের সবগুলো প্রি ম্যালিগন্যান্ট, B9, ম্যালিগন্যান্ট লেশন একসাথে কভার করা হবে। সেক্ষেত্রে আপনাদের চ্যাপ্টারগুলো সিকোয়েন্স অনুযায়ী মেনটেন হবে না। দেখা যাবে কিছু 18 নাম্বার চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে, কিছু আবার 19 নাম্বার চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে, কিছু 23 নাম্বার থেকে হচ্ছে, 24 নাম্বার থেকে হচ্ছে, এভাবে হবে। তো সবকিছুই তো আপনাদের পিডিএফ করে দেওয়া হবে। সো আপনাদের খুঁজে পেতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো আমরা শুরু করছি আজকে ফাইব্রয়েড এবং এরপর আমাদের এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, এগুলো হচ্ছে আলাদা চ্যাপ্টার বেসড আছে। সো আমরা ফাইব্রয়েডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এমবিবিএস পড়েছি তখন আমরা ফাইনাল প্রফে ফাইব্রয়েড দিয়েছি। সো এটা আমাদের একটা পরিচিত টপিক। আমরা তাহলে শুরু করছি। ফার্স্টে হচ্ছে আমাদের মোস্ট কমন বিনাইন টিউমার অফ ইউটেরাস, লিওমায়োমা। ঠিক আছে, তাহলে আমার ইউটেরাসের মোস্ট কমন বিনাইন টিউমার, আবার হচ্ছে মোস্ট কমন বিনাইন সলিড টিউমার। ঠিক আছে, তাহলে মোস্ট কমন বিনাইন টিউমারও আমার ফাইব্রয়েড ইউটেরাসের, এবং মোস্ট কমন সলিড টিউমারও আমার ফাইব্রয়েড। এরপরে আমি যদি ফাইব্রয়েডটাকে কেটে পরীক্ষা করে দেখি, সেখানে আমি স্মুথ মাসেল পাবো এবং ফাইব্রাস টিস্যু পাবো। এর কারণে ওর নাম হয়েছে লিওমায়োমা অথবা মায়োমা অথবা ফাইব্রোমায়োমা। তাহলে সবই হচ্ছে ফাইব্রয়েডের সমার্থক শব্দ। তাহলে আপনাকে ফাইব্রয়েড না দিয়ে যদি লিওমায়োমা দেয় অথবা মায়োমা দেয় অথবা ফাইব্রোমায়োমা দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে প্রশ্নটা ফাইব্রয়েড থেকে এসেছে। এরপর ইনসিডেন্স আমাদের 50% উইমেন অ্যাসিম্পটোমেটিক থাকে। এরপর আমরা দেখবো 75% অ্যাসিম্পটোমেটিক থাকে। তাহলে অনেক বড় একটা উইমেন কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে। যেসব উইমেন আমার সিম্পটোমেটিক থাকে, যে ফাইব্রয়েডের সিমটম নিয়ে আসছে, তাদের মধ্যে মাত্র 3%কে আমরা আমাদের আউটডোরে পাই। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এজ। তাহলে কোন এজের মধ্যে আমি ফাইব্রয়েডকে পাবো? মনে রাখবেন জেফ কোডে আছে আমাদের 20 থেকে 45 অথবা 20 থেকে 40। তাহলে এভারেজ আমার 20 থেকে 45, এইটা হচ্ছে বয়সের রেঞ্জ। তাহলে 20 বছরের নিচে যদি কেউ আমার কাছে লোয়ার অ্যাবডোমেনে সলিড টিউমার নিয়ে আসে, সেটাকে আমি ফাইব্রয়েড চিন্তা করতে পারবো না। তখন সেটা আমার চিন্তা করতে হবে ওভারিয়ান টিউমার। ঠিক আছে, তাহলে 20 বছরের নিচে কেউ যদি আমার কাছে লোয়ার অ্যাবডোমিনাল সলিড টিউমার নিয়ে আসে, সেটাকে আমার চিন্তা করতে হবে ওভারিয়ান টিউমার। এবং সেটা মোস্ট কমনলি কি হবে? মোস্ট কমনলি হবে জার্ম সেল টিউমার। এরপরে 45-এর উপরে আসলে ফাইব্রয়েড যে থাকবে না তা না। 45-এর উপরে যাদের বয়স, তাদের হচ্ছে মেনোপোজাল এজ। মেনোপোজাল এজে ফাইব্রয়েড গুলো ছোট হয়ে যায়। যদি আগে কারো ফাইব্রয়েড থাকেও, মেনোপোজাল এজে গিয়ে সেটা ছোট হয়ে যাবে এবং মেনোপোজের সময়ে কোনো নতুন ফাইব্রয়েড তৈরি হবে না। তাহলে আমার 20 থেকে 45-এর মধ্যে আমার ফাইব্রয়েডটা হচ্ছে, তারও মধ্যে কমনলি 35 থেকে 45, তারও মধ্যে কমনলি যদি একটা বয়স আপনার কাছে জানতে চায় যে এসবিএতে কোন বছরে আমার ফাইব্রয়েডটা হয়, সেটা হবে আপনার এসবিএর অ্যান্সার 35। ঠিক আছে, তাহলে আপনারা 20 থেকে 45 একটা রেঞ্জ মনে রাখেন, তারপরে 35 থেকে 45 আরেকটা রেঞ্জ মনে রাখেন। 20 থেকে 45 আছে জেফ কটে, 45 থেকে 45 হচ্ছে আমার ডিসি দত্ততে, কারণ এটা মোর কমন। আর হচ্ছে একটা জানতে চাইলে সেটা হবে আপনার 35 বছর। ঠিক আছে, এর সাথে আরেকটা আপনার সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে নালি প্যারিটি অথবা লো প্যারিটি। নয়তো এই মহিলার বাচ্চা হয় নাই, নয়তো একটা মাত্র বাচ্চা হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটা বয়সের একটা ভেরিয়েশন, এবং নালি প্যারিটি অথবা লো প্যারিটি এই দুইটা আপনার ফাইব্রয়েডের সাথে থাকবে। 20 বছরের নিচে কখন আমার কাছে ফাইব্রয়েড নিয়ে পেশেন্ট আসবে না। এরপরে হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর। ফাইব্রয়েড হয় আমার শরীর যখন অতিরিক্ত ইস্ট্রোজেনের এক্সপোজারে থাকে। এই জিনিসটা আপনাকে একটু জানতে হবে যে আমার শরীর অতিরিক্ত ইস্ট্রোজেনের এক্সপোজারে কখন থাকে। আমার সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল যদি 28 দিনের হয়, 14 দিনে আমার ওভুলেশন হলো, তাহলে প্রথম যে 14 দিনটা থাকবে সেটা হবে আমার ফলিকুলার ফেজ। পরবর্তী 14 দিনটা হবে আমার লুটিয়াল ফেজ। প্রথম 14 দিনের ফলিকুলার ফেজে আমার শরীরে শুধুমাত্র ইস্ট্রোজেন থাকবে। পরবর্তী 14 দিনে কর্পাস লুটিয়াম যখন আসবে ওভুলেশনের পরে, তখন সেখানে আমার ইস্ট্রোজেনও থাকবে, সাথে প্রোজেস্টেরনটা বেশি বেশি থাকবে। ঠিক আছে, যখন আমার ওভুলেশনের প্রথম 14 দিনে আমার শরীর শুধুমাত্র ইস্ট্রোজেনের এক্সপোজারে আছে, সেইটা আমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই যে শুধুমাত্র ইস্ট্রোজেনের এক্সপোজারে যদি আমার বেশি থাকে, সেটা হবে আমার রিস্ক ফ্যাক্টর। এখন মনে করেন আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল আগে, তার মানে যেটাকে আমি বলছি আর্লি মেনার্কি। নর্মালি কারো 13 বছরে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কথা, আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল 10 বছর বয়সে। আরেকটা হচ্ছে আমার
লেট মেনোপজ, ঠিক আছে, মানে যাদের 50 বছরে নর্মালি মেনোপজ হওয়ার কথা, সেখানে আমার মেনোপজ হলো 55 বছর বয়সে। তাহলে এই 10 বছর থেকে 55 বছর বয়স পর্যন্ত দীর্ঘ সময় আমার ছিল রিপ্রোডাক্টিভ এজ। রিপ্রোডাক্টিভ এজ মানে এতগুলা বছর ধরে আমার শরীরে ওভুলেশন হয়েছে। তাহলে যত বেশি আমার শরীরে ওভুলেশন হবে, তত বেশি ওভুলেশনের যে প্রথম 14 দিন ফলিকুলার ফেজ, যেখানে ইস্ট্রোজেন বেশি থাকে, সেই ফলিকুলার ফেজের ইস্ট্রোজেনের এক্সপোজারে আমার শরীর বেশি থাকবে। তাহলে যত দীর্ঘ বছর ধরে আমার ওভুলেশন থাকবে, তত বেশি আমার ফলিকুলার ফেজের ইস্ট্রোজেনের এক্সপোজারে আমার শরীর বেশি থাকবে। সেইটা হচ্ছে আমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে এখানে একটা রিস্ক ফ্যাক্টর চলে আসছে, আর্লি মেনার্কি, লেট মেনোপজ। ঠিক আছে, আবার মনে করেন আমার হচ্ছে নালি প্যারিটি। প্রেগনেন্সির সময় কি হয়? প্রেগনেন্সির সময় আমার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোধ থাকে। আমার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোধ থাকে। যখন আমার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোধ থাকবে, সেইটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর হবে না। যখন শুধুমাত্র ইস্ট্রোজেনের সংস্পর্শে থাকবে আমার শরীর, সেইটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর হবে। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন প্রেগনেন্সিতে বোধ আছে, আমার যদি 3টা বাবু থাকে, আমি 3বার প্রেগনেন্ট হলাম, তাহলে আমার 3বার 9 মাস জুড়ে আমার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ডলি ছিল। তাহলে সেইটা আমার জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর ছিল। কিন্তু আমার যদি কোনো প্রেগনেন্সি না হয়, আমি যদি নালি প্যারাস থাকি, তাহলে আমার এতদিন কোনো প্রেগনেন্সি আমার হয়নি, এতদিন আমার শরীরে টানা 9 মাস ধরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ডলি কখনো ছিল না। তাহলে আমি প্রেগনেন্ট হই নাই, আমার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইনলি টানা ছিল না, বরং প্রতি মাসেই আমার ওভুলেশন হয়েছে এবং ওভুলেশনের শুরুর 14 দিনের ইস্ট্রোজেনের এক্সপোজারে আমার শরীরটা এসেছে। তাহলে নালি প্যারিটি অথবা লো প্যারিটি, সেটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর হবে। এখন আপনারা আমাকে একটু বলেন যে ইস্ট্রোজেন, অনলি ইস্ট্রোজেনের এক্সপোজারে থাকা হচ্ছে রিস্ক ফ্যাক্টর এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ড থাকা হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, এইটা আপনারা বুঝেছেন কিনা? যে ইস্ট্রোজেন যখন শুধু ইস্ট্রোজেন থাকছে, সেইটার এক্সপোজারে থাকা আমার জন্য রিস্ক ফ্যাক্টর, এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইনলি থাকছে, সেই কন্ডিশনগুলো আমার জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর। এইটা আপনারা বুঝেছেন কিনা? এইটা আপনারা বুঝেছেন কিনা? ঠিক আছে, তাহলে এই যে রিস্ক ফ্যাক্টর গুলো হলো, তাহলে ফার্স্টে হচ্ছে একটা বয়সের বিষয় থাকবে যে ইনক্রিজিং এজ থাকলে ওই একই হিসাব, যে আমার রিপ্রোডাক্টিভ এজ যত বেশি থাকবে, ততবার আমার শরীর ওভুলেশনের আগের ইস্ট্রোজেনের এক্সপোজারে এসেছে। সো সেটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর। আর্লি মেনার্কি, যে অনেক আগে থেকে আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, সো প্রতিবার আমার শরীর ওভুলেশনের আগের ইস্ট্রোজেনের এক্সপোজারে এসেছে। নালি প্যারিটি, আমি কখনো প্রেগনেন্ট হইনি, আমার শরীরে কখনো টানা 9 মাস ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইনলি থাকেনি, তাহলে প্রতি মাসে আমার ওভুলেশন হয়েছে, ওভুলেশনের শুরুতে ইস্ট্রোজেনের এক্সপোজারে এসেছে। ওবেসিটি এবং ইনক্রিজড বিএমআই, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আমাদের অ্যারোমাটাইজেশন নামে একটা হচ্ছে প্রক্রিয়া হয়, অ্যারোমাটাইজেশন। সেখানে কি হয়? সেখানে হচ্ছে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরির প্রক্রিয়াকে বলে অ্যারোমাটাইজেশন। এই প্রক্রিয়াটা 3টা জায়গায় হয়, একটা হচ্ছে ওভারি, একটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, একটা হচ্ছে স্কেলেটাল মাসল। ঠিক আছে, এখন এই যে অ্যাডিপোজ টিস্যুতে আমার অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন হয়, আমার যদি অ্যাডিপোজ টিস্যু বেশি থাকে, তাহলে সেখানে আমার অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনও বেশি তৈরি হবে। এই কারণে ওবেসিটিতে যেখানে অ্যাডিপোজ টিস্যু বেশি আছে, সেখানে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনটা বেশি বেশি তৈরি হয়। সেম কারণ ইনকেস বিএমআই, যেটা আমার হচ্ছে বিএমআই বেশি মানেই তো ওবেসিটি, তাহলে সেখানেও অ্যাডিপোজ টিস্যু বেশি থাকার কারণে আমার অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনটা বেশি তৈরি হয়, আমার শরীর হাইপার ইস্ট্রোজেনিক স্টেটে বেশি থাকবে। এরপরে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখানে আমার ওভারির মধ্যে ছোট ছোট অনেক ফলিকুল থাকে, মাল্টিপল স্মল ফলিকুল। প্রত্যেকটা ফলিকুল থেকে আমার ইস্ট্রোজেন রিলিজ হয়। তাহলে যখন আমার ওভারির মধ্যে অনেকগুলো ছোট ফলিকুল আছে এবং সেখানে প্রত্যেকটা ফলিকুল থেকে ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে, সেখানে যদি 100টা ফলিকুল থাকে, সেখান থেকে ইস্ট্রোজেন অনেক বেশি রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমার পিসিওএস এ দেখা যায় যে যদিও ছোট ফলিকুল, কিন্তু ছোট ছোট অনেক ফলিকুল থাকার কারণে সেখান থেকে ইস্ট্রোজেনটা বেশি রিলিজ হয়। এই কারণে এখানে হাইপার ইস্ট্রোজেন থাকে, সো আমার বডিও তখন ইনক্রিজ ইস্ট্রোজেনের এক্সপোজারে চলে আসে। এবং আরেকটা কারণ, পিসিওএস এ আমার ওভুলেশন হয় না। ওভুলেশন যদি না হয়, তাহলে কি হবে? ওভুলেশন যদি না হয়, তাহলে নো ওভুলেশন, নো কর্পাস লুটিয়াম ফর্মেশন এবং নো প্রজেস্টেরন। তাহলে ওভুলেশন না হলে আমার শরীরে কিন্তু প্রজেস্টেরন আসছে না, তখন আমার শরীরে শুধুমাত্র ইস্ট্রোজেনই থাকছে, এবং তখন আমার অতিরিক্ত ইস্ট্রোজেনের এক্সপোজারে বডি চলে আসছে। বুঝছো, এটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর। এরপরে সরাসরি লিখেই দিয়েছে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। তাহলে এই হাইপার ইস্ট্রোজেনিক স্টেটে যদি আমার বডি বেশি বেশি থাকে, সেটা হয়ে যাবে আমার জন্য রিস্ক ফ্যাক্টর। এরপর একটা রেশিয়াল কথা আছে আমাদের প্যারার উপরে, আপনারা যদি উপরে খেয়াল করেন, উপরে লেখা আছে যে হোয়াইট উমেনদের বেশি ফাইব্রয়েড হয়, এখানে লেখা আছে ব্ল্যাক উমেনদের বেশি ফাইব্রয়েড হয়। সো আপনারা হোয়াইট ব্ল্যাক যেটাই এমসিকিউতে থাকুক সেটা ট্রু দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে হাই ফ্যাটি ডায়েট। হাই ফ্যাটি ডায়েট থেকে আমার ওবেসিটি আসবে, ওবেসিটি হলে আমার ইস্ট্রোজেন চলে আসবে বেশি বেশি। ফ্যামিলি হিস্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাডামদের খুব ফেভারিট প্রশ্ন, যে ফাইব্রয়েডে কি আমার ফ্যামিলি হিস্ট্রি কোনো ভূমিকা আছে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কারণ ফাইব্রয়েডে আমার একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। এরপরে দেখেন আমাদের
ফাইব্রয়েডটা কিভাবে তৈরি হয়? আমাদের যে ইউটেরাসের মায়োমেট্রিয়াম আছে, তাহলে এই হচ্ছে আমার ইউটেরাস, সবচেয়ে ভিতরে এন্ডোমেট্রিয়াম, তার বাইরে মায়োমেট্রিয়াম, তার বাইরে সেরোসা। তাহলে ইউটেরাসে যে মায়োমেট্রিয়াম আছে, যেটা মাসেল লেয়ার, সেখানে একটা মাত্র মাসেল থেকে আমার ফাইব্রয়েড তৈরি হবে। তাহলে ফাইব্রয়েড অ্যারাইজ ফ্রম সিঙ্গেল স্মুথ মাসেল সেল, একটা মায়োসাইট থেকে আমার ফাইব্রয়েড তৈরি হয়। এই কারণে ফাইব্রয়েডকে বলা হয় মোনোক্লোনাল। তাহলে ফাইব্রয়েড হচ্ছে মোনোক্লোনাল অরিজিন। কিভাবে হয়? একটা মায়োসাইট বা একটা মাসেল সেল এরকম হোল্ড প্যাটার্নের হয়ে যায়। ঠিক আছে, আমরা পেঁয়াজ কাটলে যেরকম একটা প্যাটার্ন দেখি, ওই রকম প্যাটার্নের ফাইব্রয়েড থাকে। সো ওই একটা মাসেল থেকে ফাইব্রয়েড বড় হতে থাকে হোল্ড প্যাটার্ন হয়ে। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস আমরা অলরেডি বুঝলাম, যেটা আমাদের একটু পরে টাইপে গিয়ে কাজে লাগবে, যে ফাইব্রয়েডটা যখন তৈরি হয়, সে তৈরি হয়ে কোথায় থাকবে? সে তৈরি হয়ে থাকবে মায়োমেট্রিয়ামের ভিতরে। ঠিক আছে, তো এটা এখান থেকে একটু মনে রাখেন। এরপরে ওই যে বললাম ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, কারণ এখানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। কোন কোন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে? আমাদের ডিসি দত্ততে বলেছে 17-12 ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। কেমন অ্যাবনর্মালিটি? স্ট্রাকচারাল, রিঅ্যারেঞ্জমেন্ট, ডিলেশন, এই অ্যাবনর্মালিটি গুলো থাকে। এবং জেফ কোটে বলেছে 12-14 অ্যাবনর্মালিটি। তাহলে আপনারা দুইটাই মনে রাখবেন, সেটা হচ্ছে 12, 14, 17 এই ক্রোমোজোমগুলোতে অ্যাবনর্মালিটি থাকে। এই কারণে আমাকে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। এরপর হচ্ছে রোল অফ পলিপেপটাইড গ্রোথ ফ্যাক্টর। এই যে একটু আগে দেখলাম একটা মায়োসাইট থেকে আমার ফাইব্রয়েড বড় হয়ে যাচ্ছে, তাহলে সেটার উপর অবশ্যই কিছু গ্রোথ ফ্যাক্টরের ভূমিকা আছে। সেখানে কি কি গ্রোথ ফ্যাক্টর কাজ করবে? এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসেলুলার গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এর মধ্যে আপনাকে যদি এসবিএ জানতে চায়, সেটা হবে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ঠিক আছে, তারপর ফ্যামিলি হিস্ট্রিটা অফেন আমার প্রেজেন্ট থাকে। আমরা যদি শুনি যে ফ্যামিলিতে কারো ফাইব্রয়েড ছিল কিনা, দেখবেন যে বলবে ফাইব্রয়েড ছিল। এরপর দেখেন কিছু ক্রাইটেরিয়া বলা আছে, এগুলো যেসব জায়গায় দেখবেন এরকম বক্স করে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, 4-5টা করে পয়েন্ট থাকবে, সেগুলো আপনার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই অংশটা আপনার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, একটু আগে আমি বললাম যে আমার ফাইব্রয়েডের উপর হাইপার ইস্ট্রোজেনিক স্টেটের ভূমিকা আছে। তার মানে এই না যে ফাইব্রয়েডের মধ্যে শুধু ইস্ট্রোজেনের রিসেপ্টরই থাকবে। ফাইব্রয়েডটা তো তৈরি হলো একটা সিঙ্গেল মায়োসাইট থেকে, মায়োমেট্রিয়ামের স্মুথ মাসল থেকে। তো নর্মালি মায়োমেট্রিয়ামে তো আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটারই রিসেপ্টর থাকে। সো ফাইব্রয়েডেও আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটারই রিসেপ্টর থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে নর্মাল মায়োমেট্রিয়ামের চেয়ে ফাইব্রয়েডের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের রিসেপ্টর বেশি থাকবে। তাহলে নর্মাল মায়োমেট্রিয়ামে যতটুকু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের রিসেপ্টর থাকবে, ফাইব্রয়েডে তার চেয়ে বেশি রিসেপ্টর থাকবে। মায়োমা সেল হ্যাভ হায়ার লেভেল অফ এনজাইম অ্যারোমাটেজ। তো এইখানে হচ্ছে কেন ইস্ট্রোজেনের প্রতি বেশি সেন্সিটিভ, ইস্ট্রোজেন দ্বারা কেন প্রভাবিত হয়, এখানে সেটার অ্যান্সার আছে। আমার মায়োমা সেল মানে ফাইব্রয়েডের সেলগুলোর মধ্যে অ্যারোমাটেজ এনজাইম থাকে। তাহলে একটু আগে আমি একটা প্রক্রিয়ার নাম পড়ে আসলাম, সেটার নাম হচ্ছে অ্যারোমাটাইজেশন, যেখানে আমার অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। ওই প্রক্রিয়াটা হয় হচ্ছে অ্যারোমাটেজ এনজাইমের প্রভাবে। ঠিক আছে, তো দেখা যায় যে আমার ফাইব্রয়েডের মধ্যে যদি বাইরে থেকে ইস্ট্রোজেন নাও আসে, ও নিজেই নিজের শরীরের মধ্যে ইস্ট্রোজেন তৈরি করে নিতে পারে। তাহলে ফাইব্রয়েডের মধ্যে যদি কোনোভাবে অ্যান্ড্রোজেন থাকে সেটার আশেপাশে, সেখান থেকে সে নিজের শরীরের মধ্যে ইস্ট্রোজেন তৈরি করে নিতে পারবে এবং সেটা দিয়েই সে বড় হতে পারবে। তাহলে দিস ইনক্রিজেস হাই লোকাল লেভেল অফ ইস্ট্রোজেন। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট যে আমার ফাইব্রয়েড সেলের মধ্যে অ্যারোমাটেজ এনজাইম থাকে, যেটা তার নিজের মধ্যেই অতিরিক্ত ইস্ট্রোজেন তৈরি করতে পারে। মায়োমা রেয়ার বিফোর মেনার্কি, যেটা অলরেডি বলে ফেলছে যে আমার 20 বছর বয়সের কমে, স্পেশালি আরো কমে, মানে পিউবার্টির আগে 13 বছরের আগে চাইল্ডহুডে আমার ফাইব্রয়েড পাওয়া যাবে না। এবং মেনোপোজে কি হবে? ফাইব্রয়েড যদি থাকেও আগে থেকে, মেনোপোজে সেটা ডিক্রিজ হয়ে যাবে এবং মেনোপোজের সময় নতুন করে কোনো ফাইব্রয়েড তৈরি হবে না। দে অফেন এনলার্জ ডিউরিং প্রেগন্যান্সি। তো এখানে হচ্ছে আমাদের একটা সবসময় কনফিউশন হয় যে প্রেগন্যান্সির সময়, আমরা একটু আগে পড়ে আসলাম যে প্রেগন্যান্সি হচ্ছে আমার জন্য একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। তো প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কি কি ছিল? লেট মেনার্কি, মানে আমার দেরি করে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে। তারপরে হচ্ছে মাল্টিপ্যারিটি, যে আমার অনেকগুলো বাচ্চা আছে, আমি অনেকবার প্রেগন্যান্ট হয়েছি। তারপরে হচ্ছে মেনোপজ, তারপরে হচ্ছে ওরাল কম্বাইন্ড পিল, যেখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ডলি থাকে, এবং স্মোকিং। তাহলে এর মধ্যে দেখলাম যে আমার প্রেগন্যান্ট হলে সেটা আমার জন্য প্রোটেক্টিভ। আবার এখানে বলছে যে প্রেগন্যান্সিতে আমার ফাইব্রটা বড় হয়ে যাবে। ঘটনা কি? ঘটনা হচ্ছে প্রোটেক্টিভ মানে বোঝায় যে প্রেগন্যান্সির সময় আপনার ইউটেরাসের মধ্যে নতুন কোনো ফাইব্রয়েড তৈরি হবে না। তাহলে যখন আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ডলি আছে শরীরে, তখন আমার শরীরে নতুন কোনো ফাইব্রয়েড তৈরি হবে না। কিন্তু আগেই যদি কারো ফাইব্রয়েড থাকে প্রেগন্যান্সির আগেই, সেই প্রি এক্সিস্টিং ফাইব্রয়েডটা প্রেগন্যান্সির সময় বড় হয়ে যাবে। কারণ কি? সেখানে ইস্ট্রোজেনের জন্য তখন বড় হবে না, কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরন সেখানে কম্বাইন থাকবে। যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন থাকে, তখন শুধু ইস্ট্রোজেন সেখানে কাজ করতে পারবে না। সেখানে আমার বড় হওয়ার পিছনের কারণটা থাকবে ইউটেরাইন ব্লাড সাপ্লাই। তাহলে প্রেগন্যান্সিতে কেন বড় হয় ফাইব্রয়েড? প্রেগন্যান্সিতে ইউটেরাসের ব্লাড সাপ্লাই বেড়ে যায়, সেই অতিরিক্ত ব্লাড সাপ্লাইয়ের জন্য আমার ফাইব্রয়েডটা বড় হয়ে যায়। ঠিক আছে, হাইপোইস্ট্রোজেনিক কন্ডিশন রিডিউসেস সাইজ অফ মায়োমা। তাহলে যখন যখন আমার শরীরে ইস্ট্রোজেন কম থাকবে, তখন আমার ফাইব্রয়েডের সাইজটা ছোট হয়ে যাবে। একে তো আমরা মেনোপজের কথা অলরেডি জেনেছি। দুই হচ্ছে জিএনআরএইচ অ্যাগোনিস্ট। জিএনআরএইচ অ্যাগোনিস্ট কিভাবে কাজ করে এইটা আমরা জানবো যখন আমরা ক্লিনিক্যাল ফার্মা পড়বো। তো জিএনআরএইচ হচ্ছে অ্যাগোনিস্টটা আমার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসকে সাপ্রেস করে রাখে। তখন আমার ইস্ট্রোজেন কমে যায় এবং আমার মায়োমাটা হাইপো ইস্ট্রোজেনিক স্টেটের জন্য ছোট হয়ে যাবে। তাহলে হাইপো ইস্ট্রোজেনিক স্টেট হলে আমার মায়োমার সাইজ ছোট হবে। হাইপার সেলুলারিটি অফ মায়োমা, যেটাকে বলে সেলুলার লেও মায়োমা, আর লেস কমন। তাহলে কিছু আমার ফাইব্রয়েড আছে যেখানে অনেক বেশি সেলুলারিটি পাওয়া যায়, যেটাকে বলে সেলুলার লেও মায়োমা।
সেলুলার লিওমায়োমা আর অফেন লার্জার ইন সাইজ, এরা সাইজে বড় থাকে। এদের দেখে মনে হবে এরা মনে হয় সার্কোমা, মানে এদের দেখে মনে হবে যে এরা মনে হয় ম্যালিগনেন্ট হয়ে গিয়েছে, কিন্তু মোস্ট সেলুলার লিওমায়োমা হ্যাভ এ বিনাইন কোর্স অ্যান্ড প্রোগনোসিস। তাহলে এদের দেখলে মনে হবে যে এরা ম্যালিগনেন্ট হয়ে গিয়েছে, সার্কোমা হয়ে গিয়েছে, কিন্তু এরা আসলে বিনাইন। মায়োমা সেল কন্টেন্স মোর ইস্ট্রোজেন রিসেপ্টর দ্যান দ্য অ্যাডজাস্টেড মায়োমেট্রিয়াম। তাহলে মায়োমা সেলের মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার রিসেপ্টরই থাকে, কিন্তু ইস্ট্রোজেনের রিসেপ্টরটা আরো বেশি থাকে। ঠিক আছে, এই কারণে ইস্ট্রোজেনের এর উপর ভূমিকা আছে। ফ্রিকোয়েন্ট অ্যাসোসিয়েশন অফ অ্যানোভুলেশন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার ওভুলেশন হচ্ছে রেগুলার, আমার রেগুলার ওভুলেশন হচ্ছে, তখনও আমার প্রতি ওভুলেশনের আগে ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন আসছে, তখন আমার শরীর ইস্ট্রোজেনের এক্সপোজারে যাচ্ছে। আবার আমার ওভুলেশন হচ্ছে না, অ্যানোভুলেশন হচ্ছে। অ্যানোভুলেশন হলে কি হবে, আমার হচ্ছে কর্পাস লুটিয়াম আসবে না, প্রোজেস্টেরন আসবে না, আমার শরীরে টানা ইস্ট্রোজেন থাকবে। তাহলে আমার শরীরটা অতিরিক্ত ইস্ট্রোজেনের এক্সপোজারে কখন হলো, অ্যানোভুলার কন্ডিশনে আমার শরীরে ইস্ট্রোজেন বেশি থাকবে, নাকি ওভুলার কন্ডিশনে আমার শরীরে ইস্ট্রোজেন বেশি থাকবে? ওভুলেশন হলে প্রথম 14 দিন শুধু আমার শরীরে ইস্ট্রোজেন বেশি আছে, কিন্তু আমার যদি অ্যানোভুলেশন হয়, যে ওভুলেশন হচ্ছে না, কর্পাস লুটিয়াম আসছে না, প্রোজেস্টেরন আসছে না, তাহলে কিন্তু আমার পুরো সাইকেল জুড়ে ইস্ট্রোজেন বেশি আছে। তাহলে কোন কন্ডিশনে আমার শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেনের এক্সপোজারে থাকবে, ওভুলার নাকি অ্যানোভুলার? অ্যানোভুলার। অ্যানোভুলার, তাই না? কারণ অ্যানোভুলারে তো আমার প্রজেস্টেরন আসছেই না, ওভুলার হলে তো আমার পরবর্তী 14 দিনে প্রজেস্টেরন আসছে। ঠিক আছে, তাহলে যদি অ্যানোভুলার মেনস্ট্রুয়েশন হয়, সেখানে আমার শরীর আনঅপোজড ইস্ট্রোজেনের এক্সপোজারে থাকবে, এবং সেইটা সবচেয়ে বেশি আমার ফাইব্রয়েডে ভূমিকা রাখবে। এই কারণে দেখা যায় ফাইব্রয়েডের পেশেন্টদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, অ্যানোভুলেশন থাকে, মানে তাদের ওভুলেশন ঠিক মতো হয় না। তাহলে টানা পুরো সাইকেল জুড়েই তাদের শরীরে শুধু ইস্ট্রোজেনই থাকে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? যতটুকু বললাম ক্রাইটেরিয়া, কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। এরপরে দেখেন যে আমার রেট অফ গ্রোথ ইজ স্লো অ্যান্ড 3 থেকে 5 বছর লাগে ফাইব্রয়েডের গ্রো করতে, পার অ্যাবডোমেনালি ফিল করতে। তাহলে আমি যদি একটা ফাইব্রয়েড ইউটেরাসকে অ্যাবডোমেনে ফিল করতে চাই, তাহলে আমার অ্যাবডোমেন পর্যন্ত আসতে সেই ফাইব্রয়েডের 3 থেকে 5 বছর সময় লাগবে, কিন্তু ওভারিয়ান টিউমার সেই তুলনায় তাড়াতাড়ি গ্রো করে যায়। ওভারিয়ান টিউমারটা কয়েক মাসের মধ্যেই গ্রো করে যায়। ফাইব্রয়েড গ্রোস র্যাপিডলি ডিউরিং প্রেগনেন্সি, যেটা অলরেডি দেখে আসছি যে প্রেগনেন্সিতে ইউট্রাইন ব্লাড সাপ্লাই বাড়ে, এই কারণে তখন ফাইব্রয়েডটা সাইজে বড় হয়ে যায়। এছাড়া আর কোথায় আমার ফাইব্রয়েড তাড়াতাড়ি বড় হতে পারে? যেমন নর্মালি আমার হচ্ছে 5 বছর সময় লাগে ফাইব্রয়েড বড় হতে, প্রেগন্যান্সিতে তাড়াতাড়ি বড় হচ্ছে। আর কোথায় তাড়াতাড়ি বড় হতে পারে? অ্যান্সার হচ্ছে যদি ফাইব্রয়েডটা ম্যালিগন্যান্সিতে চেঞ্জ হয়ে যায়, যদি সেটা সারকোমা হয়ে যায়, অথবা ফাইব্রয়েডের মধ্যে যদি ডিজেনারেশন হয়ে যায়। ডিজেনারেশনকে আমরা একটু পরে জানবো। তাহলে এই দুইটা কন্ডিশনে আমার ফাইব্রয়েড তাড়াতাড়ি বড় হতে পারে। ঠিক আছে, যদি ম্যালিগন্যান্ট হয়ে যায় আর যদি ডিজেনারেশন হয়ে যায়। ম্যালিগন্যান্ট হলে সেটাকে আমরা বলবো লিওমায়ো সারকোমা অথবা শুধু সারকোমা। এখন আসেন হচ্ছে আমার টাইপ। টাইপ আমরা এই ছবি থেকে একটু দেখবো। অলরেডি আমরা একটা জিনিস শিখে এসেছি যে ফাইব্রয়েডটা তৈরি হবে শুরুতে কোথায়? সকল ফাইব্রয়েড তৈরি হবে মায়োমেট্রিয়ামের মধ্যে। এখন ফাইব্রয়েড যদি মায়োমেট্রিয়ামে তৈরি হয়ে মায়োমেট্রিয়ামেই থেকে যায়, সেটাকে আমি বলবো ইন্টারস্টিশিয়াল অথবা ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। ফাইব্রয়েডটা মায়োমেট্রিয়ামে তৈরি হয়ে যদি ক্যাভিটির দিকে চলে আসে, সেটাকে আমি বলবো সাবমিউকাস। তাহলে মায়োমেট্রিয়ামে তৈরি হয়ে সেটা ক্যাভিটির দিকে চলে আসলো, সেটা হচ্ছে সাবমিউকাস। মায়োমেট্রিয়ামে তৈরি হয়ে সেটা বাইরের দিকে চলে গেল, সেটাকে আমি বলবো সাবসেরাস। এই হচ্ছে আমার সাবসেরাস। ঠিক আছে, এই হচ্ছে আমার সাবসেরাস। মায়োমেট্রিয়ামে তৈরি হয়ে সেটা বাইরের দিকে চলে গিয়েছে। তাহলে প্রথমে সব ফাইব্রয়েডই থাকবে ইন্ট্রামুরাল, তার মধ্যে কিছু ক্যাভিটির দিকে যাবে, সেটা হবে সাবমিউকাস, কিছু বাইরে সেরোসার দিকে যাবে, সেটা হবে সাবমিউকাস, সরি সাবসেরাস। এখন এর মধ্যে যেটা সাবমিউকাস, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সিমটম দিবে, যেটা ক্যাভিটির দিকে আছে। তাহলে ক্যাভিটির দিকে আছে, এখানে আমার যত ফাইব্রয়েডের ক্লাসিক্যাল সিমটম আছে সেগুলো সাবমিউকাসে বেশি দেখা দিবে, আর ইন্ট্রামুরাল এবং সাবসেরাস সেগুলো একটু সিমটম কম দিবে। ঠিক আছে, এখানে আর একটা জিনিস বলি, সেটা এই যে সাবসেরাস যেটা বাইরের দিকে চলে আসছে, এই সাবসেরাসটা যদি আরো বড় হয়, আরো বড় হয়, ধীরে ধীরে সেটার সাথে একটা পেডাঙ্কল তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে সাবসেরাসটা, এইটা হচ্ছে পেডাঙ্কুলেটেড সাবসেরাস। তাহলে সাবসেরাসটা বাইরের দিকে তৈরি হয়েছিল, তৈরি হয়ে আরো বড় হলো, বড় হয়ে সেটা আরো বাইরের দিকে চলে গেল, তখন সেটার সাথে একটা পেডাঙ্কল তৈরি হলো, যেটা দিয়ে সেই ইউট্রাসের সাথে ঝুলে আছে। তাহলে এই সাবসেরাস যেটা পেডাঙ্কুলেটেড হয়ে গিয়েছে, যেটা ইউট্রাসের সাথে পেডাঙ্কল দিয়ে ঝুলে আছে, সেটা যদি উপর দিয়ে বের হয় এবং সেটা যদি আরো বড় হয়, মনে করেন এটা আরো বড় হলো, আরো বড় হয়ে আরো উপরে উঠে গেল। ঠিক আছে, আরো বড় হয়ে আরো উপরে উঠে গেল, উপরে উঠে গেলে সে ওমেন্টামকে পাবে। ওমেন্টামকে যখন পাবে, সে ওমেন্টাম থেকে নিউট্রিশন নেওয়া শুরু করবে এবং আশেপাশে যে ইন্টেস্টাইন আছে সেগুলোর মধ্যে ঘোরাঘুরি শুরু করবে। তাহলে যদি আমার সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড বড় হয়ে আমার ইন্টেস্টাইনের মধ্যে চলে যায় এবং সেখানে ওমেন্টাম থেকে নিউট্রিশন নেওয়া শুরু করে, সেটাকে আমি বলবো প্যারাসাইটিক অথবা ওয়ান্ডারিং ফাইব্রয়েড, মানে যেটা ঘুরছে পেটের মধ্যে এবং প্যারাসাইটের মতো অন্য জায়গা থেকে নিউট্রিশন নিচ্ছে। এখন এই সেম সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েডটা যদি আমার ইউটেরাসের ল্যাটারাল সাইড থেকে বের হয়, ইউটেরাসের ল্যাটারাল বর্ডার থেকে কি থাকে, এই জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন এই জিনিসটা কি? ইউটেরাসের ল্যাটারাল বর্ডারে কি থাকে, কোন লিগামেন্ট থাকে?
ব্রড লিগামেন্ট, ঠিক আছে। তাহলে ব্রড লিগামেন্ট, তাহলে আমার যদি সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েডটা ইউট্রাসের ল্যাটারাল বর্ডার থেকে বের হয়, তাহলে কি হবে, সে ব্রড লিগামেন্টের দুইটা লেয়ারের মধ্যে ঢুকে যাবে। তাহলে সে যদি ল্যাটারাল বর্ডার থেকে বের হয়ে ব্রড লিগামেন্টের দুইটা লেয়ারের মধ্যে ঢুকে যায়, এই যে এখানে দেখাচ্ছে, সেটাকে আমি বলবো ইন্ট্রা লিগামেন্টারি অথবা সিউডো ফাইব্রয়েড। কারণ সেই ফাইব্রয়েডটা যখন এই লিগামেন্টের মধ্যে ঢুকে যাবে, সেইটাকে দেখে মনে হবে ওভারিয়ান টিউমার, ঠিক আছে। তাহলে সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড যদি ইউট্রাসের ল্যাটারাল বর্ডার থেকে বের হয়ে ব্রড লিগামেন্টের মধ্যে চলে যায়, সেটাকে দেখে মনে হবে ওভারিয়ান টিউমার, এবং সেটাকে তখন আমি বলবো সিউডো ফাইব্রয়েড অথবা ইন্ট্রা লিগামেন্টারি ফাইব্রয়েড। ওকে, এখন আমরা একটু বইয়ে দেখি। তাহলে আমাদের টাইপের মধ্যে ফার্স্টে বলেছে ইউট্রাসের বডিতে ফাইব্রয়েড থাকবে এবং সার্ভিক্সে ফাইব্রয়েড থাকবে। তো বডিতে যে ফাইব্রয়েড থাকবে সেটা হচ্ছে ইন্ট্রামুরাল অথবা ইন্ট্রাস্টিশিয়াল, সাবমিউকাস এবং হচ্ছে সাবসেরাস। সবচেয়ে বেশি থাকে হচ্ছে ইন্ট্রামুরাল, 75%ই থাকে ইন্ট্রামুরাল অথবা ইন্ট্রাস্টিশিয়াল, কারণ কি ওটা তৈরিই হয় ওখানে, সো ওটা বেশি থাকবেই। এরপর হচ্ছে সাবসেরাস। সাবসেরাসের মধ্যে কি কি আসলো, যেটা হচ্ছে শুধু সাবসেরাস, আর একটা হচ্ছে ব্রড লিগামেন্টার, ইন্ট্রালিগামেন্টারি ব্রড লিগামেন্টের মধ্যে যেটা যেটা সিউডো, একটা হচ্ছে ওয়ান্ডারিং বা প্যারাসাইটিক। আর হচ্ছে সাবসেরাস সাবমিউকাসের মধ্যে কি একটা হচ্ছে সিসাইল, যে সাবমিউকাস হয়ে আছে। তাহলে এখানে একটু আরেকটা দেখি যে পেডাঙ্কুলেটেড সাবমিউকাস কিভাবে হবে। এই যে যেটা আমার ক্যাভিটির দিকে আসলো, যে ক্যাভিটির দিকে আসলো, যেটা শুধু ক্যাভিটির দিকে এসে থাকলো আর কিছু হলো না, সেটা হচ্ছে আমার সিসাইল, যে শুধু সাবমিউকাস হয়ে সে আছে। আর একটা হবে যে সাবমিউকাস হয়ে সে আরো বড় হয়ে যাবে, বড় হয়ে নিচের দিকে ঝুলে পড়বে। তাহলে সাবমিউকাস ফাইব্রয়েড যেটা বড় হয়ে নিচের দিকে ঝুলে পড়ে, তাহলে সেটারও তখন একটা পেডাঙ্কুল তৈরি হবে, যেটা দিয়ে সে ইউট্রাসের সাথে ঝুলে থাকবে। এখন এটা তো ভিতরে ক্যাভিটির দিকে ফাইব্রয়েড বড় হয়ে যদি ঝুলে থাকে, সেটা আমার সার্ভিক্সের কাছে এসে থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি বলবো হচ্ছে সাবমিউকাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, এবং এইটাই তখন কি ফর্ম করবে সার্ভিক্সের কাছে এসে, এটা তখন ফর্ম করবে হচ্ছে পলিপ, যেটাকে আমি বলবো হচ্ছে মায়োমেটাস পলিপ, যেটাকে আমি বলবো মায়োমেটাস পলিপ। তাহলে সাবমিউকাস আমার একটা শুধু সাবমিউকাস হয়ে থাকতে পারে, অথবা সে পলিপ ফর্ম করে থাকতে পারে। পলিপ ফর্ম করবে কখন, যখন সে পেডাঙ্কুলেটেড সাবমিউকাস ফাইব্রয়েড হয়ে যাবে, তখন সে পলিপ ফর্ম করবে। এখন হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকালটা একটু পরে দেখছি, আমরা একটু বডিটা দেখে আসি। তাহলে ম্যাক্সিমাম ফাইব্রয়েড আমার ইউট্রাসের বডিতেই থাকে, এবং দেখা যায় যে ম্যাক্সিমামই মাল্টিপল ফাইব্রয়েড থাকে, কখনো একটা সিঙ্গেল ফাইব্রয়েড থাকে এরকম খুবই কম। ফার্স্টে হচ্ছে ইন্ট্রাস্টেশিয়াল অথবা ইন্ট্রামুরাল, যেটা আমার মায়োমেট্রিয়ামের মধ্যে তৈরি হয়, ওখানেই থাকবে। এরপরে হচ্ছে সাবসেরাস অথবা সাবপেরিটোনিয়াল, যেটা আমার ইন্ট্রামুরাল বাইরের দিকে চলে যাবে পেরিটোনিয়ামের দিকে, ঠিক আছে, সেরাস কোটের দিকে। when completely covered by peritoneum it usually attains a pedicle। যখন আমার ফাইব্রয়েডটা বড় হবে, তখন সেটার একটা পেডিকল তৈরি হবে। ওই পেডিকলটা তৈরি হবে হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সবগুলো অর্গানের বাইরে সেরাস কোট আমরা কোনটাকে বলছি, অর্গানের বাইরে যে পেরিটোনিয়ামের ভিসেরাল কাভারিং থাকে, সেটাকে আমরা সেরাস কোট বলি। এখন এইখানে আমার যে সাবসেরাস ফাইব্রয়েডটা উঠলো, সেটা যখন বড় হলো, সেটা তো পেরিটোনিয়াম দিয়ে ঢেকে আছে। বড় হলে সে পেরিটোনিয়াম দিয়ে এই পেডাঙ্কলটা তৈরি করবে। তাহলে পেরিটোনিয়ামের মধ্যে ও বড় হয়ে বাইরে চলে যাচ্ছে, এবং পেরিটোনিয়াম দিয়ে ও ওর পেডিকলটা তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সাবসেরাসের ক্ষেত্রে। আর যেটা সাবমিউকাসের ক্ষেত্রে পেডাঙ্কুলেটেড হলো, সাবমিউকাসের পেডিকল কিন্তু পেরিটোনিয়াম দিয়ে তৈরি হবে না, এটা কিন্তু এন্ডোমেট্রিয়াম দিয়ে তৈরি হবে তখন, ঠিক আছে। তাহলে এটা জি, ক্লাস করতে করতে আচ্ছা আপু, ডালিয়া আপু একটু মিউট হয়ে যান। সরি আপু, এক মিনিট, আমি একটু আপুর সাথে কি হলো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে সাবমিউকাসের যে পেডিকলটা, এটা আমার পেরিটোনিয়াম দিয়ে ফর্ম হবে না, এটা হবে আমার এন্ডোমেট্রিয়াম দিয়ে, ঠিক আছে। এরপরে আমার আসলো যে সাবসেরাস পেডাঙ্কুলেটেড, যেটা বাইরের দিকে চলে গেল, সেটার মধ্যে কিছু আমার ওমেন্টাম থেকে নারিশমেন্ট নেওয়া শুরু করবে, অথবা চারপাশের মেজেন্টারিক অ্যাডিশন থেকে সে পুষ্টি নেওয়া শুরু করবে, সেটাকে আমি তখন বলবো ওয়ান্ডারিং অথবা প্যারাসাইটিক ফাইব্রয়েড। সামটাইমস ইন্ট্রামুরাল ফাইব্রয়েড মে বি পুশড বিটুইন লেয়ার অফ ব্রড লিগামেন্ট। তাহলে ইউট্রাসের ল্যাটারাল বর্ডার থেকে বের হয়ে সে ব্রড লিগামেন্টের মধ্যে চলে গেলে সেটা আমার ফলস অথবা সিউডো অথবা ইন্ট্রালিগামেন্টারি ফাইব্রয়েড হবে। দিস মায়োমাস আর ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম সলিড ওভারিয়ান টিউমার। এরা তখন সলিড ওভারিয়ান টিউমারের সাথে পার্থক্য করতে কষ্ট হবে, দেখে মনে হবে যে এরা সলিড ওভারিয়ান টিউমার। দিস মায়োমা মে কজ হাইড্রো ইউরেটার। এই যে মায়োমাটা আমার ল্যাটারাল লিগামেন্টের মধ্যে চলে গেল, ব্রড লিগামেন্টে, ওই ব্রড লিগামেন্টের নিচেই থাকে হচ্ছে ইউরেটার, এখানেই থাকে হচ্ছে আমার ইউরেটার। এই ব্রড লিগামেন্টের নিচ দিয়ে সামনে ব্লাডারের কাছে চলে যায় আমার ইউরেটার। এখন এখানে যদি আমার একটা বড় সলিড টিউমার থাকে, সে ইউরেটারের উপর চাপ দিয়ে রাখবে, চাপ দিলে আমার ইউরেটারের ইউরিন গুলো জমা হয়ে থাকবে, স্ট্যাসিস হয়ে থাকবে, তখন আমার হাইড্রো ইউরেটার হবে, ঠিক আছে। তাহলে আমার যেটা ইন্ট্রালিগামেন্টারি অথবা সিউডো অথবা ফলস মায়োমা, সেটা কি করবে, হাইড্রো ইউরেটারের কথাটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ব্রড লিগামেন্ট, এই বেগুনি কালারটা হচ্ছে আমার ব্রড লিগামেন্ট, ঠিক আছে। ব্রড লিগামেন্টের নিচ দিয়ে যায় হচ্ছে আমার ইউরেটার, নিচ দিয়ে গিয়ে আমার সামনে
ব্লাডার থাকে, ব্লাডারে ইউরেটার চলে যায়, ঠিক আছে। তো এই যে যখন আমার ইউরেটারটা ব্রড লিগামেন্টের নিচ দিয়ে সামনে ব্লাডারের কাছে যায়, তখন যদি আমার ব্রড লিগামেন্টের মধ্যে একটা এরকম সলিড টিউমার থাকে, যেটা হচ্ছে সাবসেরাস পেডাঙ্কুলেটেড টিউমার ব্রড লিগামেন্টের মধ্যে চলে আসছে, যেটা ইন্ট্রালিগামেন্টারি বা সিউডো বা ফলস, ঠিক আছে, সেটা যদি থাকে তাহলে সে ইউরেটারের উপর চাপ দিবে। চাপ দিলে আমার হচ্ছে ইউরেটারের যে ইউরিনটা থাকবে সেটা আর সামনে যেতে পারবে না, তখন ইউরিনটা ইউরেটারের মধ্যে জমা হয়ে হাইড্রো ইউরেটার তৈরি করবে। বুঝা গেছে? জি ব্রড আপু। লিগামেন্ট, ঠিক আছে, ব্রড লিগামেন্ট নিচ দিয়ে ইউরেটার যায়, সেই ব্রড লিগামেন্টে ফাইব্রয়েড থাকলে সেটা ওই ইউরেটারের উপর চাপ দিলে সেখান থেকে হাইড্রো ইউরেটার তৈরি করবে। আচ্ছা, তাহলে আমার এখানে এটা একটা কমপ্লিকেশন কি ইন্ট্রালিগামেন্টারি ফাইব্রয়েডের, সে হচ্ছে হাইড্রোইউরেটার করে। লিওমায়োমা মে কজ সিউডো মিক্স সিনড্রোম। তাহলে আমাদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে মিক্স সিনড্রোম। তাহলে মিক্স সিনড্রোমটা কি আমরা যদি একটু দেখে আসি। মিক্স সিনড্রোমটা হচ্ছে আমার অ্যাসাইটিস থাকবে এবং রাইট সাইডের হাইড্রোথোরাক্স অথবা প্লুরাল ইফিউশন থাকবে, তার সাথে আমার থিকোমা, ফাইব্রোমা, ব্রেনার, গ্র্যানুলোসা সেল টিউমার থাকবে। এগুলা হচ্ছে ওভারিয়ান টিউমার। তখন সেটাকে আমি বলবো মিক্স সিনড্রোম, ঠিক আছে। অ্যাসাইটিস এবং হাইড্রোথোরাক্স when present in condition other than this are called pseudomix syndrome। তার মানে যখন আমার এই অ্যাসাইটিস এবং রাইট সাইডের হাইড্রোথোরাক্সটা থিকোমা, ফাইব্রোমা, ব্রেনার, গ্র্যানুলোসা এই চারটার সাথে থাকবে, সেটাকে আমি মিক্স সিনড্রোম বলছি। কিন্তু এই চারটা কন্ডিশন ছাড়া অন্য কন্ডিশনের সাথে যদি আমার অ্যাসাইটিস এবং রাইট সাইডের হাইড্রোথোরাক্স থাকে, সেটাকে আমি বলবো হচ্ছে সিউডোমিক সিনড্রোম। সেটাকে আমি বলবো সিউডোমিক সিনড্রোম। তাহলে সিউডোমিক সিনড্রোম কোথায় কোথায় থাকে? লিওমায়োমাতে থাকে, লিওমায়োসার্কোমাতে, ক্রুকেনবার্গ টিউমারে, ওভারিয়ান টেরাটোমাতে। তাহলে এই কন্ডিশনগুলোতে আমার সিউডো মিক্স সিনড্রোম হতে পারে, মানে ফাইব্রয়েডের সাথে আমার অ্যাসাইটিস এবং রাইট সাইডেড হাইড্রোথোরাক্স থাকলে সেটাকে আমি বলবো সিউডোমিক সিনড্রোম, ঠিক আছে। এখন আসলে হচ্ছে সাবমিউকাস। তাহলে আমার ইন্টারমোলারটা যখন ক্যাভিটির দিকে আসছে সেটাকে আমি বলছি সাবমিউকাস। তাহলে ক্যাভিটির দিকে যদি ফাইব্রয়েড থাকে আমার ইয়ে কি হবে, ইউট্রাসের ক্যাভিটির অ্যানাটমিটা ইরেগুলার হয়ে যাবে, ডিসটর্টেড হয়ে যাবে, ক্যাভিটির শেপ চেঞ্জ হয়ে যাবে, এবং এখান থেকেই মূলত আমার সিমটম গুলো আসবে, এখান থেকে আমার মেনোরেজিয়া হবে। যদিও সাবমিউকাস মাত্র 5%, এই 5% সাবমিউকাস দিয়েই আমার সব সিমটমেটিক পেশেন্ট গুলো চলে আসে, ম্যাক্সিমাম সিমটম প্রডিউস করবে এবং তার সাথে ইনফার্টিলিটি এবং মিসক্যারেজও করবে। এখন আসেন হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকাল থাকবে খুব কম, 1 to 2%। এইটা সামনে, পিছনে, ল্যাটারালি অথবা সেন্ট্রালি থাকতে পারে। সার্ভাইকাল ফাইব্রয়েডের সাথে একটা খুবই কমন কথা রিলেটেড, যে আমার কোনো ফাইব্রয়েড যদি সার্ভিক্সে থাকে তাহলে সেখানে আমার ইউরিনারি সিমটম থাকবে, সেখানে আমার ইউরেটার ডিস্টার্ব হবে, ঠিক আছে। তাহলে একটা পেশেন্ট যদি বারবার ইউরিনারি সিমটম নিয়ে আসে, যে সে ইনঅ্যাডিকুয়েট ভয়েডিং হচ্ছে, তার ইউরিনারি রিটেনশন হচ্ছে, তার হচ্ছে ফ্রিকোয়েন্ট সার্জেন্সি হচ্ছে, কমনলি ইউরিনারি রিটেনশন নিয়ে যদি আসে, তাহলে বুঝতে হবে তার সার্ভাইকাল ফাইব্রয়েড আছে, ঠিক আছে। তখন আমাকে তার আইভিও করতে হবে। সার্ভাইকাল ফাইব্রয়েড সামনে টপিক আছে, আমরা সেখানে দেখবো। আচ্ছা, এখন আসেন আমাদের হচ্ছে চলে যায় ন্যাকেড আই অ্যাপিয়ারেন্স। ন্যাকেড আই অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা একটা ফাইব্রয়েডকে যদি কাটি, সেখানে কেমন দেখবো, হোল্ড প্যাটার্ন দেখবো। এটা দিয়ে আপনার সিনারিও থাকে যে একটা সলিড টিউমারের কাট সেকশনে আপনি হোল্ড প্যাটার্ন পাইলেন, তাহলে এটা কি? এটা হচ্ছে ফাইব্রয়েড। হোল্ড প্যাটার্ন আমি একটু আগে দেখা আসছি, যেরকম প্যাটার্ন আমরা পেঁয়াজ কাটলে যে প্যাটার্নটা পাই সেরকম প্যাটার্ন পাবো, ঠিক আছে। এখন ফলস ক্যাপসুল। ফাইব্রয়েডটা যখন বড় হবে, তার চারপাশে যে কানেকটিভ টিস্যু থাকবে সেগুলাতে একটা ক্যাপসুলের মতো ফর্ম করবে, সেটাকে বলে হচ্ছে ফলস ক্যাপসুল। ফাইব্রয়েড যে আমার ব্লাড সাপ্লাইটা পায়, সেটা পায় হচ্ছে পেরিফেরি থেকে, মানে ফাইব্রয়েডের ব্লাড গুলো আসে বাইরে থেকে ভিতরের দিকে। তাহলে ফাইব্রয়েডের ব্লাড সাপ্লাইটা কোথায় থেকে আসে? বাইরে থেকে ভিতরের দিকে, যেটাকে বলে পেরিফেরি টু সেন্ট্রালি আসে। তাহলে চিন্তা করেন, কোন একটা ফাইব্রয়েড যদি অনেক বড় হয়ে যায়, যে অনেক বড় হয়ে গেল, তাহলে সেখানে তো বাইরে থেকে, পেরিফেরি থেকে যে ব্লাড সাপ্লাইটা আসছে, সেটা সেন্টার খুব বেশি সেই সাপ্লাই পাবে না। এই কারণে বলা হয় যে ফাইব্রয়েডের যে সেন্টার এরিয়া থাকে সেখানে লেস ভাস্কুলার থাকে, সেখানে খুব বেশি ব্লাড পৌঁছায় না, এবং সেই ফাইব্রয়েড যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেখানে আরো কম ব্লাড পৌঁছায়। তাহলে এই সেন্টারের এরিয়াটা থাকে খুব ভালনারেবল। এই সেন্টারের ভালনারেবল এরিয়া থেকে পরবর্তীতে ডিজেনারেশন হয়। সেন্টারের এরিয়াটা সিস্টিক হয়ে যায়, লিকুইফেকশন হয়ে যায়, সেখানে আমার ফ্যাট জমা হয়, সেখানে আমার ক্যালসিয়াম জমা হয়। তো এই মাঝখানের জায়গাটা থেকে আমার ডিজেনারেশন হয়। তাহলে আপনাকে যদি প্রশ্নে জিজ্ঞাসা করে যে ডিজেনারেশন আর কোথাও আমি পাচ্ছি না, আমি এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিসে ডিজেনারেশন পাচ্ছি না, ফাইব্রয়েডে কেন এত ডিজেনারেশন হচ্ছে? অ্যান্সার হচ্ছে ফাইব্রয়েডের সেন্ট্রাল এরিয়াটা হচ্ছে লেস ভাস্কুলার, সেটা হচ্ছে প্রন টু ইস্কেমিয়া, সেখানে তাড়াতাড়ি ইস্কেমিয়া হয়ে নেক্রোসিস হয়ে ইনফেকশন হয়ে ডিজেনারেশন হয়ে যায়, ঠিক আছে। এখন এই যে আমার চারপাশে ফলস ক্যাপসুলটা তৈরি হলো, সেটা থাকে এরকম, মাঝখানে থাকবে ফাইব্রয়েড, চারপাশে থাকবে হচ্ছে আমার একটা ফলস ক্যাপসুল। এই মাঝখানের ফাইব্রয়েড এবং চারপাশের ফলস ক্যাপসুলের মধ্যের জায়গাটাতে আমার ব্লাড ক্যাপিলারি গুলো থাকবে, চারপাশে পেরিফেরিতে ব্লাড ক্যাপিলারি ছড়ানো থাকবে। ক্যাপসুল ইজ সেপারেটেড ফ্রম দ্য গ্রোথ বাই লুজ অ্যারিওলার টিস্যু, ব্লাড ভেসেল রান থ্রু দিস প্লেন। তাহলে বাইরে ফলস ক্যাপসুল, ভিতরে টিউমার, এর মাঝখানে আমার ক্যাপিলারি গুলো থাকবে। এই কারণে আমি যখন কোনো ফাইব্রয়েডকে বের করে আনতে চাইবো, তখন আমাকে এই ফলস ক্যাপসুল সহ বের করে আনতে হবে, মানে ক্যাপসুল সহ আমার ফাইব্রয়েডটাকে বের করে আনতে হবে। আমি যদি ক্যাপসুল রেখে শুধু ফাইব্রয়েড আনতে চাই, তাহলে আমাকে মাঝখানের ক্যাপিলারি ভেদ করে যেতে হবে।
সেটাতে তখন অনেক ব্লিডিং হবে এবং তখন সেই ব্লিডিং হলে পেশেন্ট খারাপ হয়ে যাবে। তাহলে এখান থেকে এটুকু জানতে হবে যে আমার ফাইব্রয়েডের ক্যাপিলারি গুলো থাকে হচ্ছে ভিতরে ফাইব্রয়েড আর বাইরে ফলস ক্যাপসুল, এর মাঝখানে লুজ অ্যারেওলার টিস্যু থাকে, সেখানে ক্যাপিলারি গুলো থাকে। এই কারণে আমাকে ফাইব্রয়েড বের করে আনতে হবে ফলস ক্যাপসুল সহ, ঠিক আছে। দিস ইজ থ্রো দ্য প্লেন দ্যাট দ্য টিউমার ইজ শেলড আউট ডিউরিং মায়োমেক্টমি অপারেশন। তাহলে মায়োমেক্টমি অপারেশনের সময় ফলস ক্যাপসুল সহ আমি নিয়ে আসবো। সেন্টার অফ দ্য টিউমার ইজ লিস্ট ভাস্কুলার অ্যান্ড লাইকলি টু ডিজেনারেট। তাহলে ফাইব্রয়েডের সেন্টারটা হচ্ছে সবচেয়ে কম ব্লাড পায় এবং ওই সেন্টার থেকেই ফাইব্রয়েডের ডিজেনারেশন শুরু হয়, ঠিক আছে। এখন আসেন হচ্ছে ডিজেনারেশন। তাহলে মাঝখানে যে আমার ডিজেনারেশনটা হচ্ছে সেখানে নানা ধরনের ডিজেনারেশন হতে পারে। একটা হচ্ছে সবচেয়ে কমন হাইলিন ডিজেনারেশন। তাহলে আমার ফাইব্রয়েডের মাঝখানে হাইলিন টিস্যু জমা হলে সেটা আমার হাইলিন ডিজেনারেশন। এরপরে আসতেছে আমার সিস্টিক ডিজেনারেশন। ফাইব্রয়েডের মাঝখানের এরিয়াটা যদি ডিজেনারেটেড হয়ে সিস্ট হয়ে যায়, সিস্টিক ডিজেনারেশন কখন হবে? মেনোপোজে হবে। এরপরে আমার মিক্সোম্যাটাস ডিজেনারেশন, এখানে জেলি লাইক সাবস্টেন্স মাঝখানে জমা হবে, ঠিক আছে, জেলাটিনাস পদার্থ জমা হবে। ফ্যাটি ডিজেনারেশন, মাঝখানে ফ্যাট জমা হবে। ক্যালসিয়াম জমা হবে, ক্যালসিফিক ডিজেনারেশন। ক্যালসিয়াম জমা হলে সেখানে আমার পাথরের মতো শক্ত হয়ে যাবে ফাইব্রয়েডটা, সেটাকে আমি তখন বলবো উম স্টোন। তাহলে ফাইব্রয়েড যদি পাথরের মতো শক্ত হয়ে যায় সেটাকে আমি বলবো উম স্টোন। এরপরে রেড ডিজেনারেশন, যেটা আমাদের জন্য বেশি দরকার। আমাদের জন্য একটা দরকার যে সবচেয়ে কমন কোনটা, সেটা হচ্ছে হাইলিন ডিজেনারেশন। এরপর হচ্ছে রেড ডিজেনারেশন, যেটা প্রেগনেন্সিতে হয়। প্রেগনেন্সি যখন সেকেন্ড হাফে থাকে, ফার্স্ট হাফ মানে হচ্ছে প্রথম 4.5 মাস, সেকেন্ড হাফ মানে হচ্ছে পরবর্তী 4.5 মাস। তাহলে প্রেগনেন্সি যখন সেকেন্ড হাফে থাকে তখন আমার ইউট্রাসের ব্লাড সাপ্লাই অনেক বেড়ে যায়, তখন সেখানে ফাইব্রয়েডটা অতিরিক্ত ব্লাড সাপ্লাইয়ের কারণে অনেক বড় হয়ে যাবে। সরি, আমার একটা ফোন আসছিল তো এই কারণে সাউন্ড ছিল না, আমি আবার শুরু করছি। তো এখন আমরা পড়ছিলাম রেড ডিজেনারেশন। তো আমাদের প্রেগনেন্সির সময়ে যখন সেকেন্ড হাফ চলবে তখন ইউট্রাসের ব্লাড সাপ্লাই অনেক বেড়ে যাবে, আমার তখন ফাইব্রয়েডটা সাইজে অনেক বেড়ে যাবে। তো যখন ফাইব্রয়েড সাইজে অনেক বেড়ে যাবে, আমার ফাইব্রয়েডের চারপাশ থেকে যে ব্লাড ভেসেল গুলো আসছিল সেগুলো অতিরিক্ত বড় ফাইব্রয়েডের সাথে কোপ আপ করতে পারবে না, তখন ওই ব্লাড ভেসেল গুলো জায়গায় জায়গায় ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে সেখান থেকে ব্লিডিংটা হবে এবং ব্লাডটা তখন মাঝখানে জমা হবে। এইটাকে বলে হচ্ছে রেড ডিজেনারেশন। এইটা দেখতে তখন র বিফ অ্যাপিয়ারেন্স হবে, লাল কালারের। এবং এরকম হলে আমার মা তখন কেমন ফিচার নিয়ে আসবে? অ্যাকিউট অ্যাবডোমেনের ফিচার নিয়ে আসবে। অ্যাকিউট অ্যাবডোমেনের ফিচার নিয়ে আসবে। ম্যানেজমেন্ট কি দিব? অ্যাকিউট অ্যাবডোমেনের কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব। যেহেতু এই মাটা প্রেগনেন্ট আছে, তার পেটে বাচ্চা আছে, আমি তাকে সাথে সাথে অপারেশন করব না, আমি তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, ব্যথা কমানোর ওষুধ দিব। সেটাতে যদি সে ঠিক হয়ে যায় তাহলে তার আর অপারেশন লাগবে না। তাহলে আপনাকে যদি বলে যে আপনার একজন পেশেন্ট আসছে আপনার কাছে 8 মাসে, প্রেগনেন্ট লেডি, অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, নন কেস অফ ফাইব্রয়েড, তার আগে থেকে ফাইব্রয়েড ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে সেটা এখন বড় হয়ে রেড ডিজেনারেশন হয়ে গিয়েছে। তাহলে আপনার নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? প্রথমে আপনি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিবেন। কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে গেলে আর কিছু লাগবে না। কিন্তু যদি সে কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো না হয় তখন বাধ্য হয়ে তাকে সার্জারি করতে হবে। প্রেগনেন্ট অবস্থায় যে কোনো সার্জারি করার শর্ত হচ্ছে তাকে সেকেন্ড ট্রাইমেস্টারে থাকতে হবে। সেকেন্ড ট্রাইমেস্টারে কোনো সার্জারি করলে মোটামুটি বাচ্চাটা সেফ থাকবে, ফার্স্ট ট্রাইমেস্টারে করলে সেটা অ্যাবর্শনের রেট অনেক বেশি। তাহলে ফার্স্টে যেটা বলবেন যে আমি হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, সেটা ভালো হয়ে গেলে আর সার্জারি লাগবে না, ঠিক আছে। তো এটা আরেকটা নাম কি? রেড ডিজেনারেশন, একটা নাম হচ্ছে কার্নিয়াস ডিজেনারেশন। আর যদি আপনারা খেয়াল করেন যে বাকি যে ডিজেনারেশন গুলো হচ্ছে যেমন সিস্টিক ডিজেনারেশন, ফ্যাটি ডিজেনারেশন, এগুলো লেখা আছে যে মেনোপোজাল লেডিতে হচ্ছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে ফাইব্রয়েডের সাইজ বড় হয়ে যাওয়ার জন্য চারপাশ থেকে যে আমার ভেসেল আছে সেটা মাঝখানে সাপ্লাই দিতে পারে না দেখে ডিজেনারেশন হয়। তাহলে মেনোপোজে তো আমার ফাইব্রয়েডটা ছোট হয়ে যায়, তখন কেন ডিজেনারেশন হচ্ছে? তখন ডিজেনারেশন হয় কারণ মেনোপোজে ফাইব্রয়েড ছোট হয় ঠিক আছে, কিন্তু মেনোপোজে আমার ইউটেরাসের ব্লাড সাপ্লাইও কমে যায়। যখন ইউট্রাসের ব্লাড সাপ্লাই কমে যায় তখন আমার ফাইব্রয়েডের ব্লাড সাপ্লাই অটোমেটিক কমে যায়। তো এমনিতেই তো ফাইব্রয়েডের সেন্টারে আমার
লেস ভাস্কুলার ছিল, সেখানে যদি আরো ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে ফাইব্রয়েডের সেন্টারটা সাইজ ছোট থাকলেও ডিজেনারেশন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আর কি কি আমার ফাইব্রয়েডের চেঞ্জ হতে পারে ডিজেনারেশন ছাড়া? ফাইব্রয়েডের অ্যাট্রফি হতে পারে, মানে ফাইব্রয়েড ছোট হয়ে যেতে পারে। অলরেডি আমরা জেনে গেছি যে যে সমস্ত কন্ডিশনে আমার শরীরে ইস্ট্রোজেন কম থাকবে সেই সব কন্ডিশনে ফাইব্রয়েড ছোট হয়ে যাবে, যেমন মেনোপোজে। আর কোথায় ফাইব্রয়েড ছোট হতে পারে? প্রেগনেন্সির ডেলিভারির পরে। ঠিক আছে, মনে করেন প্রেগনেন্সির সময় তো ফাইব্রয়েডটা আমার বড় থাকে বড় হয়ে যায়, তাহলে যখনই আমার ডেলিভারি হয়ে যাবে তারপরে তো আমার ইউট্রাসের ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন আমার ফাইব্রয়েড যেটা প্রেগনেন্সিতে বড় হয়ে গিয়েছিল সেই ফাইব্রয়েডটা আমার ছোট হয়ে যাবে। তাহলে অ্যাট্রফি কখন কখন হচ্ছে? মেনোপোজের সময় অ্যাট্রফি হচ্ছে, এবং ফলোইং প্রেগনেন্সি ডেলিভারির পরে আমার হচ্ছে অ্যাট্রফি হয়ে যাচ্ছে। আর কি হতে পারে? নেক্রোসিস হতে পারে। সেন্টারে আমার লেজ ভাস্কুলার থাকে, সেখানে ইসকেমিয়া হয়, নেক্রোসিস হয়ে যায়। ইনফেকশন, কোন ফাইব্রয়েড ইনফেকশন বেশি হতে পারে? সাবমিউকাস, কারণ সাবমিউকাসটা থাকে হচ্ছে সাবমিউকাসটা থাকে আমার ক্যাভিটিতে। এখন ইউটেরাসের যে ক্যাভিটি সেটার সাথে তো ভ্যাজাইনা দিয়ে সরাসরি বাইরের মানে বাইরের এনভায়রনমেন্টে এক্সপোজার, বাইরের সাথে রিলেটেড। তাহলে আমার ইউটেরাসের যে ক্যাভিটি সেটা ভ্যাজাইনা দিয়ে সরাসরি বাইরের সাথে রিলেশন আছে, বাইরের এনভায়রনমেন্টের সাথে রিলেশন আছে। তাহলে যেই ফাইব্রয়েডটা আমার ক্যাভিটির মধ্যে আছে সেই ফাইব্রয়েডও সরাসরি আমার বাইরের এনভায়রনমেন্টের সংস্পর্শে যেতে পারবে। সো বাইরের যে কোনো একটা জীবাণু ভ্যাজাইনা দিয়ে সরাসরি আমার সাবমিউকাস ফাইব্রয়েডে চলে যেতে পারবে, যেহেতু সেটা ক্যাভিটিতে আছে। তো কোন ফাইব্রয়েডে আমার ইনফেকশন সবচেয়ে বেশি হয়? সেটা হচ্ছে সাবমিউকাস, এবং সেখানে ইনফেকশন হয়ে সেই জায়গাটা থিন হয়ে সেখানে স্লাভ হয়ে আলসারও হয়ে যেতে পারে। ওকে, এরপরে ইন্টারমল ফাইব্রয়েডেও হচ্ছে আমার ইনফেকশন হতে পারে, স্পেশালি ডেলিভারির পরে। ডেলিভারির পরে কেন এখানে ইন্টারমলে আমার ইনফেকশন হতে পারে আমি একটু বলে রাখি। ডেলিভারির সময় আমরা যখন প্লাসেন্টা ডেলিভারি করি তখন প্লাসেন্টার সাথে আমার এন্ডোমেট্রিয়ামের শেডিং হয়ে যায়। এন্ডোমেট্রিয়ামের যে ফাংশনাল লেয়ার থাকে স্পঞ্জে এবং কম্পেক্টাম, দুইটাই আমার প্লাসেন্টার সাথে বের হয়ে যায়। তখন মায়োমেট্রিয়ামের সাথে যে বেজাল লেয়ার, শুধু ওইটুকু লেয়ার থাকে। তাহলে মায়োমেট্রিয়ামের যে আমার ফাইব্রয়েডটা আছে সেটার উপরের লেয়ার কমে যায়, মানে সেটা ক্যাভিটির দিকে মোটামুটি চলে আসে। ডেলিভারির সময় এন্ডোমেট্রিয়ামের অতিরিক্ত লেয়ার শেড আউট হয়ে যায়, তখন মায়োমেট্রিয়ামের লেয়ারটা ক্যাভিটির দিকে চলে আসে, তখন মায়োমেট্রিয়ামের ভিতরের ফাইব্রয়েডটাতেও ইনফেকশনের চান্স থাকে। তো এটা আপনার মনে রাখার দরকার নেই, শুধু বললাম মনে রাখবেন যে আমার সাবমিউকাস ফাইব্রয়েডে ইনফেকশন বেশি হয়। কেন হয়? কারণ এটা ক্যাভিটিতে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাস্কুলার চেঞ্জ কি হতে পারে? আমার যেখানে ফাইব্রয়েড থাকবে, ফাইব্রয়েড মানে তো একটা সলিড টিউমার, তাই না? এখন এখানে আমার ফাইব্রয়েড আছে, এখানে আমার ফাইব্রয়েড আছে। ঠিক আছে, এখানে যদি আমার ইউট্রাস আমি চিন্তা করি, এই ফাইব্রয়েডটা তো ইউট্রাসের উপর একটা প্রেশার দিয়ে রাখছে। প্রেশারের কারণে ইউট্রাসের যে চারপাশের ভেসেলগুলো থাকবে সেই ভেসেলের ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হবে, সেই ভেসেলগুলোর মধ্যে আমার ব্লাড জমা হতে থাকবে, সেখানে আমার ভেসেলের কনজেশন হবে। কোথাও ব্লাড জমা হলে সেটাকে বলে কনজেশন। তাহলে ওই ভেসেলগুলো ব্লাড জমা হয়ে সেখানে ডাইলেট হয়ে যাবে, সেখানে কনজেশন হবে। তাহলে এই যে এগুলা কারণে সেখানে আমার ব্লাড ভেসেলের চেঞ্জ হবে, ডাইলেশন হবে, সেখানে লিমফেটিক চ্যানেলেরও ডাইলেশন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে সার্কোমেটাস চেঞ্জ, মানে আমার ফাইব্রয়েড থেকে ম্যালিগনেন্ট হওয়ার চান্স খুবই কম, লেস দেন 0.1%। রিকারেন্স অফ ফাইব্রয়েড পলিপ, তাহলে কখন আমি বুঝবো যে আমার ফাইব্রয়েডটা ম্যালিগনেন্সির দিকে টার্ন নিচ্ছে, কখন সেটা সার্কোমা হয়ে যাচ্ছে? সেটা বুঝবো কখন? যদি আমার বারবার পলিপ হয়। তাহলে পলিপ আমি কোথায় দেখছিলাম? পলিপ দেখছিলাম সাবমিউকাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, মানে সাবমিউকাস ফাইব্রয়েডটা পেডাঙ্কুল হয়ে বাইরে বের হয়ে আসছে, যেটা পলিপ বলছিলাম, মায়োমেটাস পলিপ। তাহলে ওই পলিপ আমি যদি কেটে দেই, যে আমি দেখলাম যে একটা সাবমিউকাস ফাইব্রয়েড পেডাঙ্কুল হয়ে বাইরে বের হয়ে আসছে, ভ্যাজাইনা দিয়ে দেখা যাচ্ছে, সার্ভিক্সের সামনে চলে আসছে, সেটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার আর কিছুদিন পরে দেখলাম আবার নতুন পলিপ ফর্ম হয়েছে। তাহলে এভাবে যদি অপারেশনের পরেও বারবার মায়োমেটাস পলিপ ফর্ম হতে থাকে তাহলে বুঝবো যে সেখানে কোনো ঝামেলা আছে। এরপরে সাডেন এনলার্জমেন্ট অফ ফাইব্রয়েডটা হঠাৎ করে অনেক বড় হয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে, অথবা পোস্ট মেনোপোজাল লেডিতে ফাইব্রয়েড বড় হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে। নর্মালি কি হওয়ার কথা, যে মেনোপোজের পরে আমার ফাইব্রয়েডটা সাইজে ছোট হওয়ার কথা এবং তার ব্লিডিং কমে যাওয়ার কথা। আমি দেখলাম যে মেনোপোজের পরেও তার ফাইব্রয়েডটা বড় হচ্ছে এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এরকম যদি সিনারিও থাকে তাহলে আপনার সেটা সার্কোমা সাসপেক্ট করতে হবে। তাহলে এগুলো দিয়ে আপনার খুবই ইজিলি একটা সিনারিও দিয়ে দিতে পারবে, যে একজন আসছে যে তার আগে 2বার পলিপের অপারেশন হয়েছে, আবার সে পলিপ নিয়ে আসছে। আবার একটা 60 বছরের লেডি আসছে, তার আগে ফাইব্রয়েড ছিল, এখন আবার তার ফাইব্রয়েডের ব্লিডিং শুরু হয়েছে। আবার আপনাকে বলছে যে গত মাসে তার ফাইব্রয়েড ছিল হচ্ছে মাত্র 2 সেন্টিমিটার, এখন তার ফাইব্রয়েড হয়ে গেছে 20 সেন্টিমিটার 1 মাসের মধ্যেই। ঠিক আছে, তাহলে সাডেন গ্রোথ। তাহলে এরকম পাইলে সেগুলো আমার জন্য সাসপিশাস ফর সার্কোমা। ঠিক আছে, আমি 1 মিনিট একটু হোল্ড করছি, আজানটা শেষ হোক।
আচ্ছা, আমি তাহলে শুরু করছি। এখানে দেখেন উপরে লেখা আছে যে ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন আর কি কি থাকতে পারে। তাহলে ফাইব্রয়েডের আমার কি ছিল, হাইপার ইস্ট্রোজেনিক স্টেট ছিল, আমার শরীরে ইস্ট্রোজেন বেশি ছিল। এর সাথে আমার অ্যাসোসিয়েটেড থাকতে পারে ফলিকুলার সিস্ট অফ ওভারি, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এই চারটা কন্ডিশন মনে রাখেন। এরাও হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিক স্টেটের সাথে রিলেটেড, মানে এরা থাকলেও আমার শরীরে ইস্ট্রোজেন বেশি আছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে হাইপার ইস্ট্রোজেনিক স্টেটের সাথে কে কে রিলেটেড? ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, ফলিকুলার সিস্ট অফ ওভারি এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এরপরে আমার চেঞ্জ কি কি হবে যদি ফাইব্রয়েড হয়? ইউটেরাসের মধ্যে মায়ো হাইপারপ্লাসিয়া ইজ আ কনস্ট্যান্ট ফাইন্ডিং। এই কথাটার মানে কি, যেহেতু আমার ফাইব্রয়েডটা হচ্ছে মায়োমেট্রিয়ামের মধ্যে একটা সিঙ্গেল মায়োসাইট থেকে, তারপরেও দেখা যায় যে ফাইব্রয়েডের আশেপাশে যে মায়োমেট্রিয়ামটা থাকবে সেখানেও সেলের সংখ্যা অনেক বেড়ে যায়, সেখানেও আমার হাইপারপ্লাসিয়া হয় মায়োমেট্রিয়ামের মধ্যে। তো এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাইন্ডিং। আর কি থাকবে? অ্যাসোসিয়েটেড অ্যানোভুলেশন থাকবে। আর কি থাকবে? অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, এগুলো থাকবে, যেটা আমি মাত্র বলে আসলাম। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এইটা আমার হাইপার ইস্ট্রোজেনের সাথে রিলেটেড, অতিরিক্ত ইস্ট্রোজেনের সাথে রিলেটেড। কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এইটার অনেক রকমের ভ্যারাইটি আছে, এটা যেমন অতিরিক্ত ইস্ট্রোজেনের সাথে রিলেটেডও থাকতে পারে, নাও থাকতে পারে। এই কারণে আমার এটা ফাইব্রয়েডের সাথে আনইফেক্টেড। তাহলে ফাইব্রয়েডের সাথে কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা অ্যাফেক্টেড থাকবে, অ্যাসোসিয়েটেড থাকবে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাকে আমি ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড বলতে পারবো না, সেটা ফাইব্রয়েডের সাথে আনএফেক্টেড থাকবে। ঠিক আছে, কারণ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার আরো অনেক কারণ থাকে, আমরা দেখবো সামনের ক্লাসে। এরপরে হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার। তাহলে ম্যাক্সিমাম জিনিস আমরা অলরেডি জানি যে কেউ যদি নালি প্যারাস থাকে অথবা লো প্যারিটি, যে একটা বাচ্চা, অথবা লং টাইম ধরে তার সাবফার্টিলিটি, যে একটা বাচ্চা নিয়ে এসে বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয়ে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার বয়স থাকবে 35 থেকে 45-এর মধ্যে এবং তার ডিলেট মেনোপজ হচ্ছে, সেই সব কন্ডিশনে আমি ফাইব্রয়েড পাবো। সিমটম 75% অ্যাসিমটোমেটিক থাকবে। আর যারা সিমটোমেটিক থাকবে তাদের মধ্যে সবচেয়ে ক্লাসিক্যাল সিমটম কোনটা? তাদের মধ্যে সবচেয়ে ক্লাসিক্যাল সিমটম হচ্ছে মেনোরেজিয়া। তাহলে মেনোরেজিয়া থাকবে 30% ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে কেন মেনোরেজিয়া থাকবে? এইগুলো তো আমরা ছোটবেলা থেকেও পড়ে আসছি, প্রত্যেকদিন ওয়ার্ডে ম্যাডামরা জিজ্ঞেস করেছে যে ফাইব্রয়েডে কেন মেনোরেজিয়া হয়। তখন আমরা একটা কথা বলেছিলাম যে ফাইব্রয়েড হলে আমার এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া বেড়ে যায়। এখন এই কারণটাই চলে আসছে সবচেয়ে নিচের কারণ হিসাবে। ঠিক আছে, তাহলে কি কি কারণে আমার হচ্ছে মেনোরেজিয়া হয়? 1 নাম্বার, ইন্টারফেয়ার উইথ নর্মাল ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি। আমাদের যে মেনস্ট্রুয়েশনের ব্লিডিংটা হয়, সেই মেনস্ট্রুয়েশনের ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য কি কি জিনিস কাজ করে? মেনস্ট্রুয়েশনের ব্লিডিংটা স্টপ হওয়ার জন্য আমার কাজ করে হচ্ছে মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন, মায়োমেট্রিয়াম কন্ট্রাক্ট করবে এবং ভেসেলগুলো কনস্ট্রিক্ট হয়ে যাবে, ভেসেলের কনস্ট্রিকশন। ঠিক আছে, তাহলে এই দুইটা হলে আমার মেনস্ট্রুয়েশনের ব্লিডিং বন্ধ হবে। এখন যদি আমার এখানে মাঝখানে ক্যাভিটিতে একটা হচ্ছে ফাইব্রয়েড থাকে, সাবমিউকাস ফাইব্রয়েড, তাহলে আমার মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশনটা ঠিকমতো হতে পারবে না। কেন পারবে না? কারণ আমার মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন শুরু হয় হচ্ছে ইউট্রাসের কর্ণ থেকে, যেখানে পেসমেকার থাকে। তাহলে আমার মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন হবে ইউট্রাসের কর্ণ থেকে নিচের দিকে, তাহলে উপরের থেকে নিচের দিকে আমার কন্ট্রাকশন হবে, এটাকে বলা হচ্ছে রিদমিক কন্ট্রাকশন। ফান্ডাস থেকে আমার কন্ট্রাকশন শুরু হবে, নিচের দিকে কন্ট্রাকশন আসবে। এরকম যদি কন্ট্রাকশন হয় তখন আমার মেনস্ট্রুয়েশনের ব্লিডিং বন্ধ হবে। কিন্তু কন্ট্রাকশনটা যদি এরকম না হয়, উল্টাপাল্টা হয়, মনে করেন উপর থেকে নিচে কন্ট্রাকশন হয়ে মাঝপথে থেমে গেল ফাইব্রয়েডের জন্য, আবার কন্ট্রাকশনটা অ্যাবনর্মাল ভাবে শুরু হলো, সে আর নিচে আসতে পারলো না ফাইব্রয়েডের জন্য, তো এরকম উল্টা পাল্টা কন্ট্রাকশন হলে সেখানে মেনস্ট্রুয়েশনের ব্লিডিং বন্ধ হবে না। এখন রাস্তার মাঝখানে যদি ফাইব্রয়েড থাকে, কন্ট্রাকশন উপর থেকে নিচে আর নামতে পারবে না, সেই ব্লিডিংও কখনো বন্ধ হবে না। তো এটা হচ্ছে একটা কারণ, ইন্টারফেয়ার উইথ নর্মাল ইউট্রাইন কন্ট্রাক্টিলিটি অথবা অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাক্টিলিটি। ঠিক আছে, 2 নাম্বার কারণ কি? এই যে একটু আগে বললাম, যেখানে ফাইব্রয়েড থাকে তার আশেপাশের ভেসেলগুলোর উপর সে চাপ দিয়ে রাখে। তো ভেসেলের উপর যদি সে চাপ দেয়, তাহলে তো ভেসেলের উপর হচ্ছে আমার যে সার্কুলেশনটা হচ্ছিল সেটা হতে পারবে না। তখন কি হবে? আমার ইউটেরাসের যে টিউমারটা থাকবে তার চারপাশের ভেসেলের মধ্যে কনজেশন হবে। তাহলে ভেসেলের মধ্যে টিউমার চাপ দিচ্ছে, ভেসেলের মধ্যে সার্কুলেশন হতে পারছে না, সেই ভেসেলের মধ্যে ব্লাড জমা হয়ে কনজেশন হয়ে যাচ্ছে। তাহলে ব্লাড জমা হচ্ছে এবং সেই ব্লাডটাই যদি মেনস্ট্রুয়েশনে বের হয়, তাহলে জমাকৃত যে ব্লাড জমা আছে, অতিরিক্ত জমা আছে, সেটা যখন মেনস্ট্রুয়েশনে বের হবে সেটা বেশি বেশি বের হবে। নর্মাল যে সার্কুলেশন থাকতো, তাহলে নর্মাল সার্কুলেশনের জন্য সেখানে কম ব্লাড থাকতো, যেহেতু ব্লাড জমা হয়ে আছে সেখানে অনেক বেশি ব্লাড জমা হয়ে আছে, সেটা যখন বের হবে মেনস্ট্রুয়েশনের সময় সেটা অনেক বেশি পরিমাণে বের হবে। তাহলে এই কনজেশন এবং ডায়ালিটেশন থাকার কারণে সেখানে আমার মেনোরেজিয়া হচ্ছে। আর একটা কি, যেটা বললাম যে ফাইব্রয়েডের সাথে অ্যানোভুলেশন রিলেটেড থাকে। অ্যানোভুলেশন মানে হচ্ছে আমার শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন থাকে। ইস্ট্রোজেনের একটা কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে বড় করা, সে এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লাসিয়া করে। তাহলে ইস্ট্রোজেন বেশি থাকার কারণে এখানে এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লাসিয়া হচ্ছে। আর মেনস্ট্রুয়েশনের যে ব্লিডিংটা হয় সেখানে কি কি থাকে? আমাকে একজন বলেন, মেনস্ট্রুয়েশনের ব্লিডিং এর মধ্যে দুইটা মেইন কম্পোনেন্ট কি থাকে? যেহেতু ব্লিডিং, সো ব্লাড থাকবে, ব্লাডের সাথে আর কি থাকবে? ব্লাডের সাথে আর কি থাকবে মেনস্ট্রুয়েশনের ব্লিডিং এর মধ্যে? ব্লাডের সাথে থাকবে এন্ডোমেট্রিয়াল টিস্যু।
মেনস্ট্রুয়াল ব্লিডিং এর দুইটা মেইন কম্পোনেন্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু এবং ব্লাড। ব্লাড আসে কোথায় থেকে? ব্লাড আসে স্পাইরাল আর্টারি থেকে। না, ব্লাড আসে স্পাইরাল আর্টারি থেকে। আর তার সাথে কি আসবে? তার সাথে আসবে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার, সেটা আউট হয়ে যাবে। এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার, কোন কোন লেয়ার থাকবে ফাংশনাল লেয়ারে? কম্পেক্টাম এবং স্পঞ্জি। তাহলে স্পাইরাল আর্টারির ব্লাড এবং কম্পেক্টাম স্পঞ্জি লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম, এই দুইটা মিলে আমার মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে। তার সাথে অন্য কম্পোনেন্ট হিসাবে আমার সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন থাকবে, সেখানে আমার এনজাইম থাকবে, সেখানে আমার ভ্যাজাইনাল ব্যাকটেরিয়াগুলো থাকবে, সেগুলো হচ্ছে মাইনর কম্পোনেন্ট। মেজর কম্পোনেন্ট হচ্ছে ব্লাড এবং এন্ডোমেট্রিয়াল টিস্যু। ঠিক আছে? তাহলে যখন হচ্ছে আমার এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া, তার মানে কি এন্ডোমেট্রিয়ামটা অনেক বড় হয়ে আছে, অনেক মোটা হয়ে আছে ইস্ট্রোজেন বেশি থাকার কারণে, তখন সেই মোটা এন্ডোমেট্রিয়ামটা যখন বের হবে ব্লাডের সাথে, তখন আমার মেনোরেজিয়া হবে। মানে ব্লাডের সাথে আমি এন্ডোমেট্রিয়ামের টিস্যু অনেক বের করে দিচ্ছি, তাহলে আমার ব্লাডের পরিমাণটাও বেড়ে গেল, সো মেনোরেজিয়া হবে। এরপরে তো বললাম যে পেলভিক কনজেশন, আমার টিউমারের জন্য সব ভেসেলের মধ্যে ব্লাড জমা হয়ে থাকবে, ওই ব্লাডগুলো যখন বের হবে বেশি বেশি বের হবে। এরপরে হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে ইমব্যালেন্স বিটুইন প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন আমার নর্মাল মেনস্ট্রুয়েশনে কোন প্রোস্টাগ্ল্যান্ডিনের ভূমিকা বেশি? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। ও এসে কি করে? মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন করে, ভেসেলের কন্ট্রাকশন করে, ব্লাড বন্ধ করে, ব্লিডিং বন্ধ করে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা এসে কি করে? মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন করে এবং ভেসেলের কন্ট্রাকশন করে ব্লিডিংটাকে বন্ধ করে। এখন যদি আমার প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা না এসে সেখানে প্রোস্টাসাইক্লিন আসে, তাহলে কি হবে? প্রোস্টাসাইক্লিন আসে, তাহলে আমার প্রোস্টাসাইক্লিন মায়োমেট্রিয়াল রিল্যাক্সেশন করে এবং ভেসেল ডাইলেট করে। আমি যদি মায়োমেট্রিয়ামকে কন্ট্রাক্ট না করে সেটাকে রিল্যাক্স করে দেই এবং ভেসেল কন্ট্রাক্ট না করে সেটাকে ডাইলেট করে দেই, তাহলে ওই ব্লিডিং আমার জীবনেও বন্ধ হবে না। তাহলে আমার নর্মালি কি হওয়ার কথা ছিল? প্রোস্টাসাইক্লিন কম আসার কথা ছিল, F2 আলফা বেশি আসার কথা ছিল, থ্রোম্বোক্সেন A2 বেশি আসার কথা ছিল। কিন্তু এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, থ্রোম্বোক্সেন A2 এগুলো কম আসে, সেখানে প্রোস্টাসাইক্লিন বেশি আসে। এটাকে বলে হচ্ছে ইমব্যালেন্স বিটুইন প্রোস্টাগ্ল্যান্ডিন। তো প্রোস্টাসাইক্লিন আসার কারণে আমার এখানে ব্লিডিংটা আর বন্ধ হয় না, কারণ প্রোস্টাসাইক্লিন মায়োমেট্রিয়াল রিল্যাক্সেশন করে, ভেসেলকে ডাইলেট করে, ব্লিডিং আর বন্ধ হতে দেয় না। এরপরে হচ্ছে আপনার সারফেসের কথাটা আপনি বলবেন যে যেহেতু আমার ক্যাভিটির মধ্যে একটা টিউমার আছে, সো আমার ক্যাভিটির সারফেস এরিয়া বেড়ে যায়। আগের নর্মাল ক্যাভিটি থেকে যতটুকু আমার ব্লিডিং হতো, এখন সারফেস এরিয়া বাড়ার কারণে সেখান থেকে আরো বেশি ব্লিডিং হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মেনোরিজিয়ার কারণ। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। এই পর্যন্ত আমি যা কিছু বললাম সেখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। এরপরে হচ্ছে মেট্রোরেজিয়া অথবা ইরেগুলার ব্লিডিং। ফাইব্রয়েডের যে ব্লিডিংটা হয় মেনোরেজিয়া, এটা সাইক্লিক্যাল নাকি অ্যাসাইক্লিক্যাল? ম্যানোরেজিয়া কি সাইক্লিক্যাল নাকি অ্যাসাইক্লিক্যাল? ম্যানোরেজিয়া হচ্ছে সাইক্লিক্যাল। সাইক্লিক্যাল মানে আমার যত বেশি ব্লিডিং হোক না কেন, সেটা একটা নির্দিষ্ট সাইকেল ফলো করে ব্লিডিংটা হবে। নয়তো 10 দিন ব্লিডিং হবে 20 দিন পর পর, ঠিক আছে? তাহলে 10 দিন ব্লিডিং 20 দিন বন্ধ, আবার 10 দিন ব্লিডিং 20 দিন বন্ধ, এভাবে হবে সাইক্লিক্যাল ম্যানারে। নয়তো আমার 5 দিন ব্লিডিং হবে, সেটা অনেক বেশি ব্লিডিং। ঠিক আছে? তাহলে নয়তো আমার ডিউরেশন বেশি হবে, নয়তো আমার অ্যামাউন্ট বেশি হবে, নয়তো দুইটাই বেশি হবে, কিন্তু ওরা একটা সাইকেল ফলো করবে যে 10 দিন পর পর হবে বা 20 দিন পর পর হবে, একটা সাইক্লিক্যাল ম্যানারে ব্লিডিংটা হবে। কিন্তু ব্লিডিং এর যদি কোনো সাইকেল না থাকে, আমার একদিন ব্লিডিং হচ্ছে 2 দিন বন্ধ আছে, আবার 5 দিন হচ্ছে আবার একদিন বন্ধ আছে, আবার হচ্ছে 10 দিন হচ্ছে আবার অর্ধেক দিন বন্ধ আছে, এরকম কোনো সাইকেল নাই, যেটাকে বলে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং অথবা মেট্রোরেজিয়া। তাহলে মেট্রোরেজিয়া হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং। আমাদের ফাইব্রয়েডে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং হবে না। তাহলে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং যদি থাকে, আমাকে বুঝতে হবে যে সেখানে ফাইব্রয়েডটা পলিপ হয়ে গিয়েছে। তাহলে মায়োমেটাস পলিপ যদি থাকে, সেখানে মেট্রোরেজিয়া হবে। কারণ পলিপ কি ছিল? পলিপ হচ্ছে আমার ক্যাভিটির যে ফাইব্রয়েডটা ছিল সেটা বড় হয়ে নিচের দিকে বের হয়ে আসছে। এখন এই ফাইব্রয়েডটা বাইরের দিকে বের হয়ে আসছে, তাই না? এখন আমি যদি হাঁটা চলা করি, এই ফাইব্রয়েডে কিন্তু ঘষা লাগবে। আমি যদি কয়টাস করি, সেখানেও কিন্তু আমার ফাইব্রয়েডে ঘষা লাগবে। আমি যদি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, সেখানেও এই বাইরে চলে আসা ফাইব্রয়েডে, মানে যেটা পলিপ হয়ে গিয়েছে, সে পলিপে ঘষা লাগবে। যখনই আমি কিছু বেশি মুভ করব বা কিছু করব, আমার হচ্ছে এই পলিপে সেটা ঘষা লেগে সেখান থেকে ব্লিডিং হবে। ঠিক আছে? তাহলে আমার যদি পলিপ হয়, তখন আমার মেট্রোরেজিয়া হবে। আদারওয়াইজ ফাইব্রয়েডে আমার মেট্রোরেজিয়া থাকবে না, সেটা মেনোরেজিয়া থাকবে। ওকে? তাহলে আমার কখন মেট্রোরেজিয়া হচ্ছে? যখন আমার ফাইব্রয়েডটা পলিপ হয়ে যাচ্ছে, অথবা যখন ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অথবা কার্সিনোমা থাকবে। তাহলে শুধু ফাইব্রয়েড থাকলে সেটা আমার ম্যানোরেজিয়া থাকবে। ফাইব্রয়েডটা যদি পলিপ হয়ে যায় অথবা ফাইব্রয়েডের সাথে যদি আমার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অথবা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকে, তখন আমার মেট্রোরেজিয়া থাকবে। তো মেট্রোরেজিয়ার খুব কমন কারণ হচ্ছে পলিপস। এখান থেকে আপনাদের সিনারিও দিয়ে দিতে পারে যে একটা পেশেন্ট আসছে, নোন কেস অফ ফাইব্রয়েড, এখন সে আপনার কাছে আসে মেট্রোরেজিয়া নিয়ে, ইরেগুলার পিভি ব্লিডিং। তাহলে আপনার ডায়াগনোসিস হচ্ছে মায়োমেটাস পলিপ। এরপর হচ্ছে ডিসমেনোরিয়া। ফাইব্রয়েডে কি মেনস্ট্রুয়েশনের সাথে ব্যথা থাকে নাকি থাকে না? অ্যান্সার হচ্ছে ফাইব্রয়েডে মেনস্ট্রুয়েশনের সাথে ব্যথা থাকে না। যেটা বলবো যে ফাইব্রয়েডে ডিসমেনোরিয়া থাকে না। কেন থাকে না? ফাইব্রয়েডের সাথে কমনলি অ্যাসোসিয়েটেড হচ্ছে অ্যানোভুলেশন। আমার ডিসমেনোরিয়া হওয়ার পিছনে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন দায়ী? একজন অ্যান্সার দেন। আমার ডিসমেনোরিয়া হওয়ার সাথে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন দায়ী? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। ঠিক আছে? এটা দায়ী। এখন আমার যদি ওভুলেশন না হয়, আমার ওভুলেশন হলো না, তখন কি আমার এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আসবে?
আসবে না। এই প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে শুধুমাত্র ওভুলেশন হলে। তাহলে আমার যদি ওভুলেশন না হয় তাহলে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আসবে না। না আসলে আমার নরমাল যে ব্যথাটা হয় মেনস্ট্রুয়েশনের সময় প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য সেই ব্যথা হবে না। তাহলে আমার যদি ব্যথা ছাড়া ব্লিডিং হতে থাকে তাহলে বুঝবো যে সেখানে আমার ওভুলেশন হয়নি, প্রোস্টাগ্ল্যান্ডিন আসেনি। প্রোস্টাগ্ল্যান্ডিন আসলে আমার ব্যথা হতো। কেন ব্যথা হতো? কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন আমার মায়োমিটার কন্ট্রাকশন করে, ভেসেল কন্ট্রাকশন করে, সেখান থেকে আমার ব্যথাটা হয়। তাহলে ফাইব্রয়েডে আমার ডিসমেনোরিয়া থাকবে কি থাকবে না? অ্যান্সার হচ্ছে থাকবে না। কেন থাকবে না? কারণ ফাইব্রয়েড ইজ মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোভুলেশন। অ্যানোভুলেশন হলে ফাইব্রয়েড ইজ মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোভুলেশন। আর অ্যানোভুলেশন হলে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আসবে না, আমার ব্যথাও থাকবে না, ডিসমেনোরিয়াও থাকবে না। ঠিক আছে? একটা মিনিট আপুরা, আমি স্ক্রিনটা সরাতে পারছি না। 1 মিনিট। স্ক্রিন সরিয়ে আচ্ছা, আমরা আগাই। আমি সামনের লেখাগুলো মুছতে পারছি না। ডিভাইসের চার্জ শেষ হয়ে গেছিল। এখন আর মোছা যাচ্ছে না। আমি একটু পরে ঠিক করে দিচ্ছি। তাহলে আমরা আগাই। তাহলে আমরা কি বললাম যে ডিসমেনোরিয়াতে আমার ফাইব্রয়েডে ডিসমেনোরিয়া থাকবে না। তাহলে ফাইব্রয়েডে ডিসমেনোরিয়া কেন থাকবে না? এটা হচ্ছে প্রশ্ন। অ্যান্সার হলো ফাইব্রয়েড ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোভুলেশন, এবং ওভুলেশন না হলে সেখানে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আসবে না, যেটা আমার নরমালি ডিসমেনোরিয়া করে। তো সেটা যদি না আসে তাহলে আমার মেনস্ট্রুয়েশনের সাথে ডিসমেনোরিয়া হবে না। তাহলে কেন ডিসমেনোরিয়া হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আসছে না, ডিসমেনোরিয়া হচ্ছে না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পেশেন্টরা তো প্রায় এসে বলে যে ফাইব্রয়েডের পেশেন্ট যে ব্লিডিং এর সময় ব্যথা হয়। তাহলে সেখানে আমাকে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে যে ফাইব্রয়েডের সাথে যেহেতু তার ব্লিডিং এর ব্যথা হচ্ছে, তার অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস আছে কিনা। তাহলে কারো যদি ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস অথবা অ্যাডেনোমায়োসিস থাকে, সেই ক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশনের সময় ব্যথা হবে। আবার তার যদি পলিপ থাকে, সেই পলিপের জন্য তার মেনস্ট্রুয়েশনের সময় ব্যথা হবে। আবার যদি কারো ফাইব্রয়েডের সময় অনেক বড় কোনো ক্লট যায়, যে অনেক ব্লিডিং হচ্ছে, সেটা একটা বড় চাকা হিসাবে বের হয়ে যাচ্ছে, যেটা বলে যে চাকা চাকা ব্লাড যায়, সে বড় ক্লট পাসের সময়ও তার ব্লিডিং এর সময় ব্যথা হবে। ঠিক আছে? তাহলে এইসব কন্ডিশনে তার ডিসমেনোরিয়া থাকতে পারে। এরপর হচ্ছে সাবফার্টিলিটি। মনে রাখবেন ফাইব্রয়েডের সাথে সাবফার্টিলিটির চেয়ে বেশি সম্পর্ক হচ্ছে অ্যাবর্শনের। মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন যদি থাকে। এখন যদি এমন হয় যে ফাইব্রয়েড
হয়েছে কোনো পেশেন্টের এবং তার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার ওই ফাইব্রয়েডটা হচ্ছে ক্যাভিটিতে আছে এবং ক্যাভিটিতে টিউমার থাকার জন্য তার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমার ফাইব্রয়েডের সাথে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি কেন থাকতে পারে। প্রথম কথা হচ্ছে আমার ক্যাভিটির ডিস্টরশন। যেহেতু ক্যাভিটির মধ্যে আমার টিউমার আছে, সেখানে আমার ক্যাভিটির যে নর্মাল অ্যানাটমি সেটা নষ্ট হবে। ক্যাভিটির অ্যানাটমি নষ্ট হলে আমার স্পার্ম যে নিচ থেকে উপরে ওঠার কথা সেটা ঠিকমতো উঠতে পারবে না, তাহলে স্পার্ম অ্যাসেন্টে ডিফিকাল্ট হবে। এরপরে কি রিথমিক ইউটেরাইন কন্ট্রাকশন ডিউ টু ফাইব্রয়েড। তাহলে একটু আগে আমরা দেখে আসলাম যে ফাইব্রয়েড থাকলে আমার ইউটেরাসের যে নর্মাল কন্ট্রাকশন সেটা ঠিকমতো হয় না, আর কন্ট্রাকশন না হলেও সেখানে স্পার্ম উপরে উঠতে ঝামেলা হবে। এরপরে কি কনজেশন এবং ডাইলেটেশন। তাহলে টিউমারের চারপাশে যে ভেসেলগুলো সেখানে কনজেশন হবে, ডাইলেটেশন হবে। ভেসেলের মধ্যে যদি কনজেশন এবং ডাইলেটেশন হয় সেখানে ইমপ্ল্যান্টেশনে ঝামেলা হবে, মানে আমার মোরুলা যে এসে ব্লাস্টোসিস্ট হয়ে আমার ইউট্রাসের মধ্যে ইমপ্ল্যান্ট করবে, সেখানে দেখবে যে আমার ভেসেলগুলো ঠিক নাই, ভেসেলগুলো অ্যাবনর্মাল হয়ে আছে, সেখানে ঠিকমতো ইমপ্ল্যান্টেশন হতে পারবে না। এরপরে কি আমার অ্যাট্রফি এবং আলসারেশন অফ এন্ডোমেট্রিয়াম। এখন আমার যদি সাবমিউকাস ফাইব্রয়েড থাকে তাহলে সাবমিউকাস ফাইব্রয়েড ইনফেকশন হতে পারে, ইনফেকশন থেকে সেখানে স্লাফ হয়ে আলসার ফর্ম হয়ে যেতে পারে, তখনও আমার ইমপ্ল্যান্টেশনে ঝামেলা হবে। ইমপ্ল্যান্টেশনের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে নিডেশন, যেটাই নিডেশন সেটা ইমপ্ল্যান্টেশন, তো সেখানে আমার ইমপ্ল্যান্টেশনে ঝামেলা হবে। আর কি মেনোরেজিয়া এবং ডিসপ্যারোনে। এখানে যেহেতু ফাইব্রয়েডের পেশেন্টের অনেক সময় লম্বা সময় ধরে মেনস্ট্রুয়েশন হয়, মেনোরেজিয়া চলে, সেক্ষেত্রে তার কয়টাল ডিফিকাল্টিও হয়, সে ঠিকমতো ফ্রিকোয়েন্টলি কয়টাস করতে পারে না, এই কারণেও তার সাবফার্টিলিটি হয়। আর টিউবাল কি কারণ থাকতে পারে, মনে করেন হচ্ছে আমার এখানে হচ্ছে ইউট্রাস, এ হচ্ছে আমার ইউট্রাস, ইউট্রাসের দুই সাইডে এখানে কর্ণ, এখানে আমার একটা ফাইব্রয়েড হয়েছে কর্ণর কাছে। তাহলে কর্ণর কাছে যদি ফাইব্রয়েড থাকে তাহলে ফেলোপিয়ান টিউবটা বন্ধ হয়ে যাবে, যেই কর্ণর কাছে ফাইব্রয়েড থাকবে ওই ফেলোপিয়ান টিউবটা ব্লক হয়ে যাবে, তখন সেখানে আমার ইনফার্টিলিটি হয়ে যাবে। এরপরে আমার যদি অনেক বড় একটা ফাইব্রয়েড থাকে তাহলে ফেলোপিয়ান টিউবটা লম্বা হয়ে যাবে সেই ফাইব্রয়েডের চাপে। এরপরে যদি আমার ফেলোপিয়ান টিউবের মধ্যে কোনো ইনফেকশন থাকে, অ্যাসোসিয়েটেড সালপিনজাইটিস থাকে, সেখানে আমার ফেলোপিয়ান টিউবটা ব্লক হয়ে যাবে। আর তো অ্যাসোসিয়েটেড আমার অ্যানোভুলেশন থাকে, ওভুলেশন না হলে তো আমার সেখানে প্রেগন্যান্সি হবে কিভাবে। আর যদি অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস থাকে, তো আমি দেখলাম যে আমার অতিরিক্ত ইস্ট্রোজেন এটার সাথে আমার এন্ডোমেট্রিওসিসের রিলেশন আছে, তাহলে ফাইব্রয়েডের সাথে যদি আমার এন্ডোমেট্রিওসিসও থাকে সেক্ষেত্রে আমার সাবফার্টিলিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাবফার্টিলিটি ছাড়াও এখানে আরেকটা কমন কমপ্লিকেশন কি হয় সেটা হচ্ছে, যেটা বললাম এটা পরীক্ষায় বেশি থাকে, যেটা হচ্ছে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন, তাহলে আপনার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন থেকে সিনারিও কিভাবে থাকতে পারে, বলবে যে একজন আসছে 35 ইয়ার্স এর লেডি, তার এর আগে 3টা মিসক্যারেজের হিস্ট্রি আছে, মিসক্যারেজ গুলো হয়েছিল 20 সপ্তাহে। আপুরা যারা আনমিউট আছেন একটু মিউট হয়ে যান। ঠিক আছে, আপনাকে বলবে যে একজন 35 ইয়ার্স এর লেডি এসেছে, তার আগের 3টা বাচ্চার মিসক্যারেজের হিস্ট্রি আছে, মিসক্যারেজ গুলো হয়েছিল 20 সপ্তাহে বা 22 সপ্তাহে, তার মানে সেকেন্ড ট্রাইমেস্টারে তার মিসক্যারেজ গুলো হয়েছিল, যেটাকে বলে হচ্ছে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। ঠিক আছে, তাহলে এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে তখন আপনাকে দেখতে হবে যে আপনার ইউট্রাসের কোনো স্ট্রাকচারাল অ্যানোমালি আছে কিনা। তাহলে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের সাথে আপনাকে কি কি দেখতে হবে, সেখানে দেখতে হবে যে ইউটেরাসের কোনো অ্যানোমালি আছে কিনা, ইউটেরাসের কোনো ক্যাভিটিতে টিউমার আছে কিনা, এবং সার্ভিক্সের ইনকম্পিটেন্সি আছে কিনা। সার্ভিক্সের ইনকম্পিটেন্সি মানে সার্ভিক্সটা ভিতরের বাচ্চাকে ধরে রাখতে পারছে না, সার্ভিক্স দুর্বল। ইউটেরাসের অ্যানোমালি মানে ইউটেরাসের মধ্যে সেপ্টাম আছে কিনা, ইউটেরাসের মধ্যে ক্যাভিটি দুইটা কিনা, ঠিক আছে, এগুলা কিনা। আর টিউমার মানে হচ্ছে আমার ফাইব্রয়েড আছে কিনা। তাহলে এগুলো থাকলে পেটের বাচ্চাটা সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যাবে 20-22 সপ্তাহের দিকে। তো এখন আপনাকে সিনারিওতে বলে দিবে যে এই পেশেন্টের কোনো ইউট্রাইন অ্যানোমালি নাই এবং তার সার্ভাইকাল ইনকম্পিটেন্সি নাই, তাহলে তার কেন মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসের জন্য। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের টপিকটা, এটা আমরা যখন অ্যাবর্শন পড়বো তখন জানবো। এরপরে হচ্ছে এখানে দেখেন একদম আলাদা করে দিয়ে দিয়েছে যে পেইন উইথ ফাইব্রয়েড, তাহলে ফাইব্রয়েডের ব্লিডিং এর সাথে আমার ব্যথা থাকবে না। তাহলে যদি ফাইব্রয়েডের ব্লিডিং এর সাথে ব্যথা থাকে আমি কি কি চিন্তা করব, আমি চিন্তা করবো অ্যাসোসিয়েটেড কোনো প্যাথোলজি আছে কিনা, তার এন্ডোমেট্রিওসিস আছে কিনা, তার পিআইডি আছে কিনা, অথবা যে ফাইব্রয়েডটা আছে সেটা ডিজেনারেট হয়ে গিয়েছে কিনা, সেটা টর্শন হয়ে গিয়েছে কিনা। আমার যদি সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড থাকে সেই পেডাঙ্কুলটা টর্শন হয়ে ঘুরে যেতে পারে, তখন সেটা ব্যথা হয়ে যাবে। এরপরে পলিপ আছে কিনা, যদি কারো পলিপ থাকে মনে রাখবেন ইউট্রাসের মধ্যে যদি কোনো ফরেন বডি থাকে সেটা কি ইউট্রাস বের করে দিতে চায়। এখন পলিপটা থাকে একদম সার্ভিক্সের মুখের কাছে, ইউট্রাস চাই যে সেই পলিপটাকে বের করে দিতে, এই কারণে সবসময় ইউট্রাসের মধ্যে একটা কন্ট্রাকশন হতে থাকে পলিপ বের করে দেওয়ার জন্য। ঠিক আছে, তখন ওখানে আমার মেনস্ট্রুয়েশনের সাথে ব্যথা হয়, এটাকে বলে যে পলিপকে বের করে দেওয়ার জন্য এই ব্যথাটা হয়, এক্সট্রুশন অফ পলিপ। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কোনো প্রেশার সিমটম থাকতে পারে। যদি আমার ফাইব্রয়েডটা একটু আগে পড়ে আসছিলাম, যদি আমার ফাইব্রয়েডটা ল্যাটারালি থাকে, ব্রড লিগামেন্টের মধ্যে থাকে, তখন ইউরেটারির উপর চাপ দিয়ে হাইড্রোইউরেটার করতে পারে। ঠিক আছে, সেখান থেকে আমার ইনফেকশন হয়ে পাইলোনেফ্রাইটিস পর্যন্ত হয়ে যেতে পারে। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এগুলো আমাদের খুব বেশি লাগবে না, একটু রিডিং দিয়ে যাবেন যে আমি অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি পাবো। আমি পাবো হচ্ছে ফিল দ্য ফার্ম,
এটা হচ্ছে এফ ফর এফ দিয়ে মনে রাখবেন যে আপনি একটা লাম্প পাচ্ছেন, সেটার ফিল কেমন, ফার্ম। এটা হচ্ছে ফাইব্রয়েডের একটা ক্যারেক্টার, যে ওর ফিল থাকবে ফার্ম। এরপর মার্জিন ওয়েল ডিফাইন, এরপরে হচ্ছে সারফেস নোডুলার। সারফেস নোডুলার কেন? কারণ কমনলি একটা ফাইব্রয়েড থাকে না, মাল্টিপল ফাইব্রয়েড থাকে ছোট ছোট, ঠিক আছে। মোবিলিটি রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড। মনে করেন এই হচ্ছে আমার ইউটেরাস, এই হচ্ছে আমার এখানে ফাইব্রয়েড আছে, আমি এটা পেটে হাত দিয়ে ফিল করতে পারছি যে একটা ফাইব্রয়েড আছে। এখন এই ফাইব্রয়েডটা যদি আমি সাইড টু সাইড নড়াই, দুই দিকে নড়াই, তাহলে সে দুই দিকে নড়তে পারবে। কিন্তু ফাইব্রয়েডটা যদি আমি উপর নিচে নড়াইতে যাই, তাহলে সে নড়তে পারবে না, কারণ ফাইব্রয়েডটা ইউট্রাসের সাথে লাগানো থাকবে। ওই লাগানো থাকার কারণে সে উপরে নিচে আমি তাকে নাড়াতে পারবো না। তাহলে মোবিলিটি রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড, কিন্তু সাইড টু সাইড সে মুভ করবে। এরপরে আমার যখন আমি ফাইব্রয়েডের উপর পারকাশন করবো, আমি একটা ডাল পারকাশন নোট পাবো। পিভি এক্সামিনেশন করে, আমি ভ্যাজানাল এক্সামিনেশন করে দেখবো যে একটা মাস পাচ্ছি যেটা আমার ইউটেরাস থেকে সেপারেটেড না, সেটা ইউটেরাস থেকে আলাদা করা যাচ্ছে না, ঠিক আছে। যদি ইউটেরাস থেকে আলাদা না থাকে, মনে করেন এই একটা মাস ইউটেরাসের সাথে লাগানো, তাহলে মাস আর ইউটেরাসের মধ্যে কোনো গ্রুভ থাকবে না। তাহলে ইউটেরাসের সাথে সেপারেটেড না, এবং মাস আর ইউটেরাসের মধ্যে কোনো গ্রুভ নাই। এবং আমি যদি পেটে যে মাসটা পাচ্ছি সেটাকে যদি পেটের উপর নাড়াই, মানে পেটে ওই মাসটাকে যদি আমি মুভ করি, দেখবো যে নিচের সার্ভিক্সও মুভ করছে, কারণ এই মাসটা ইউটেরাসের সাথে কানেক্টেড, ইউটেরাসের সাথে লাগানো। সো আমি যদি মাসটাকে মুভ করি, দেখবো যে নিচের সার্ভিক্সও মুভ করছে। তাহলে সার্ভিক্স মুভ উইথ মুভমেন্ট অফ মাস, ঠিক আছে। আর যেটা অলরেডি বলে ফেলছে, আমার যদি পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড থাকে, সেটা আমার ওভারিয়ান টিউমারের সাথে কনফিউশন হয়। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা? এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, আমার ফাইব্রয়েডের ডায়াগনোসিস করবো আমি টিভিএস করে, সোনোগ্রাফি করে। এটা হচ্ছে আমার প্রথম ইনভেস্টিগেশন হবে। তাহলে আপনাকে যদি ফাইব্রয়েডের মতো ফিচার দিয়ে একটা সিনারিও দেয় যে 35 বছর আসছে, মেনোরেজিয়া, তার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন আছে, তো আপনি বুঝে গেলেন ফাইব্রয়েড। তাহলে ডায়াগনোসিসের জন্য আপনি কোন টেস্ট করবেন? আমি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করবো, অথবা অপশনে টিভিএস থাকলে আপনি টিভিএস দিবেন, ঠিক আছে। আর কি কি করতে পারি? আমি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। আমি ইউট্রাসের মধ্যে স্যালাইন দিয়ে দেখবো যে আমার ক্যাভিটির মধ্যে কোনো ফাইব্রয়েড আছে কিনা। তাহলে সাবমিউকাস ফাইব্রয়েড দেখতে পারি আমি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি দিয়ে। আমি হিস্ট্রোস্কোপি করতে পারি, আমি একটা ক্যামেরা দিয়ে ফাইব্রয়েডটা দেখতে পারি ক্যাভিটির মধ্যে সাবমিউকাস ফাইব্রয়েড আছে কিনা। হিস্ট্রোসালপিঙ্গোগ্রাফি করলে আমি সেখানে ফিলিং ডিফেক্ট পাবো, ঠিক আছে। এরপরে কমপ্লিকেশন কি হতে পারে? আমার ডিজেনারেশন, নেক্রোসিস, এগুলো অলরেডি বলে আসছে, এগুলো হচ্ছে এখন আবার পয়েন্ট আকারে দেওয়া আছে। আমার ডিজেনারেশন কি কি হতে পারে দেখবেন। এখানে দেখেন কমপ্লিকেশনের মধ্যে একটা আছে কি, পলিসাইথেমিয়া। তাহলে ফাইব্রয়েড হলে মেনোরেজিয়া হয়, ব্লিডিং বেশি হয়, সেখান থেকে অ্যানিমিয়া হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে আবার কমপ্লিকেশনের মধ্যে দিয়ে দিয়েছে কি, পলিসাইথেমিয়া, ঠিক আছে। তাহলে পলিসাইথেমিয়া হতে পারে কখন? যদি কারো লং টার্ম ফাইব্রয়েড থাকে, অনেকদিন ধরে ফাইব্রয়েড থাকে, তখন তার পলিসাইথেমিয়া হতে পারে। কারণ কি, টিউমারের যে সেলগুলো থাকে ফাইব্রয়েডের, সেগুলো ইরাথ্রোপয়েটিক ফাংশন থাকে, তারা ইরাথ্রোপয়েটিন হিসাবে কাজ করতে পারে। আবার ইরাথ্রোপয়েটিনের ফাংশনকে তারা অল্টার করে দিতে পারে, ঠিক আছে। তো এই যে আমার ফাইব্রয়েডের নিজস্ব ইরাথ্রোপয়েটিক ফাংশন আছে, এবং যে নর্মাল ইরাথ্রোপয়েটিন আছে সেটাকেও সে চেঞ্জ করে দিতে পারে। এর ফলে আমার লং টার্ম ফাইব্রয়েড যদি কারো থাকে, তখন তার পলিসাইথেমিয়া হয়ে যায়। ওকে, তাহলে এটা আপনার যদি কমপ্লিকেশনের মধ্যে এমসিকিউতে থাকে, তাহলে এটা ট্রু দিতে হবে, এটাকে ফলস দেওয়া যাবে না। এখন দেখেন আমার হেমোরেজ কখন হতে পারে? যদি রাপচার্ড সারফেস ভেইন অফ সাবসেরাস ফাইব্রয়েড, মনে করেন একটা ফাইব্রয়েড যেটা বাইরের দিকে আছে, সেখানে কোনো একটা ভেইন রাপচার হয়ে গেল, সেখান থেকে আমার পেরিটোনিয়ামের মধ্যে হেমোরেজ হয়ে যেতে পারে। আর যেটা কমনলি হতে পারে, সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েডের টর্শন, যে ফাইব্রয়েডটা বাইরে পেডাঙ্কুল দিয়ে ঝুলে আছে সেটা ঘুরে যাইতে পারে, সেখানে টর্শন হতে পারে। এরপরে এমআরআই আমি কখন করব? যখন আমার ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিস বুঝতে অসুবিধা হবে, তখন আমি এমআরআই করব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিসকে ডিফারেন্সিয়েট করার জন্য কোন ইনভেস্টিগেশন করব? অ্যান্সার হচ্ছে এমআরআই করব। ল্যাপারোস্কোপি কখন করতে পারি? যদি আমার ফাইব্রয়েডের সাইজ 12 উইকসের কম থাকে, তখন আমি ল্যাপারোস্কোপি করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আমি ইউটেরাইন কিউরাটেজ কখন করব? আমরা একটা জিনিস দেখে আসলাম যে ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকতে পারে। তাহলে ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকতে পারে, ঠিক আছে। এখন আমার পেশেন্টের বয়স যদি 45 বছরের বেশি হয়, মানে এলডারলি পেশেন্ট, তার যদি আমার ব্লিডিং হয়, ফাইব্রয়েডের ম্যানোরেজিয়া হয়, তাহলে তখন আমি ইউটেরাইন কিউরাটেজ করব। তাহলে ইররেগুলার ব্লিডিং যদি থাকে, বয়স যদি বেশি থাকে, তাহলে আমাকে কিউরাটেজ করতে হবে, মানে এন্ডোমেট্রিয়ামটা কিউরেট করে এনে পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কোনো কার্সিনোমা হয়ে যাচ্ছে কিনা। যেহেতু আমার ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে, সেখান থেকে কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকে। সেখানে যদি আমার ইরেগুলার ব্লিডিং থাকে 45 বছরের বেশি বয়সে, আমাকে তখন ইউটেরাইন কিউরেট করে এন্ডোমেট্রিয়ামটা এনে পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কার্সিনোমা আছে কিনা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্স। তো এখানে যদি আপনাকে একটা সিনারিও দেয় যে নন কেস অফ ফাইব্রয়েড, বয়স হচ্ছে 47, আপনার কাছে ইরেগুলার পিভি ব্লিডিং নিয়ে আসছে, তাহলে আপনি কি কোন টেস্ট করবেন? অ্যান্সার হচ্ছে ইউটেরাইন কিউরেটেজ করব। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা? এই পর্যন্ত যত কিছু বলেছি, কারো বুঝতে কোথাও অসুবিধা? আচ্ছা, তাহলে আমি আগে ট্রিটমেন্টের ক্ষেত্রে দুই ভাগে আমার ট্রিটমেন্ট হবে, একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, একটা হচ্ছে সিম্পটোমেটিক।
অ্যাসিম্পটোমেটিক এবং আমার ইউট্রাসের সাইজটা 12 উইকসের কম, তাহলে একটা নন কেস অফ ফাইব্রয়েডের পেশেন্ট, সেই ফাইব্রয়েডটা ছোট, ফাইব্রয়েডের সাইজ হচ্ছে 6 সেন্টিমিটারের কম এবং ইউট্রাসের সাইজ হচ্ছে 12 উইকসের কম বা 12 সেন্টিমিটারের কম, এবং সেই পেশেন্টের কোনো সিমটম নাই, মেনোরেজিয়া নাই, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন নাই, সাবফার্টিলিটি নাই, কোনো প্রেশার সিনড্রোম নাই, হাইড্রোনেফ্রোসিস নাই, কিচ্ছু নাই, পেশেন্ট ভালো আছে, শুধু ফাইব্রয়েডটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে আর সেটা 6 সেন্টিমিটারের কম এবং ইউট্রাস 12 উইকসের কম। এমন হলে আমার তাকে কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই, তাকে আমি শুধু ফলো আপ করব 6 মাস পর পর 6 মাস পর পর তাকে আলট্রাসোনোগ্রাফি করে শুধু ফলো আপ করবো। কারণ কি, এই ফাইব্রয়েডটা ছোট আছে, কোনো সিমটম দিচ্ছে না, এই ফাইব্রয়েড মেনোপোজের সময় একদম ছোট হয়ে যাবে, মেনোপোজের সময় এটা ঠিক হয়ে যাবে। তাহলে যদি ছোট ফাইব্রয়েড থাকে, কোনো সিমটম না দেয়, তাহলে আমি তাকে শুধু 6 মাস পর পর আলট্রাসোনোগ্রাফি করে ফলো আপ করবো, আর কিছু করবো না, ঠিক আছে? এরপরে যদি ফাইব্রয়েডের সিমটম থাকে অথবা ফাইব্রয়েড বড় থাকে অথবা যদি দুইটাই থাকে, তাহলে কি বললাম, যদি সিমটম থাকে অথবা ফাইব্রয়েডটা বড় 6 সেন্টিমিটারের বড় অথবা হচ্ছে আমার ইউট্রাস 12 উইকসের বড় অর দুইটাই, মানে ফাইব্রয়েডও বড় আবার সিমটম আছে, তাহলে যেটাই থাকুক, শুধু সিমটম থাকলেও ট্রিটমেন্ট দিব, শুধু ফাইব্রয়েড বড় থাকলেও ট্রিটমেন্ট দিব, আবার ফাইব্রয়েড বড় হয়ে সিমটম হচ্ছে সেটা তো ট্রিটমেন্ট দিবই, সেটা তো মাস্ট ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে এরকম হলে আমি ট্রিটমেন্ট দিব, কিন্তু কি ট্রিটমেন্ট দিব? এরকম হলে আমি তাকে সার্জারি করব। তাহলে মেডিকেল ট্রিটমেন্টের যে অপশনগুলো আছে সেগুলো আমি কোথায় ইউজ করব? সেগুলো ইউজ করব সার্জারির আগে, ঠিক আছে? তাহলে আপনাকে প্রশ্ন করবে যে একটা সিমটোমেটিক ফাইব্রয়েড আসছে, আমার ইউট্রাসের সাইজ হচ্ছে 14 সেন্টিমিটার, আপনি কি করবেন? আপনি হচ্ছে সার্জারি করবেন। তাহলে আপনার হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট কখন দিবেন? এই জায়গাগুলোতে আপনি মেডিকেল ট্রিটমেন্ট দিবেন। যদি দেখেন যে ইয়াং লেডি যার ফ্যামিলি কমপ্লিট নাই, মানে সে হচ্ছে নালী প্যারাস, সে বাচ্চা নিতে চায়, তখন আপনি সার্জারি না করে তাকে হচ্ছে ওষুধ দিবেন। যদি দেখেন যে তার অ্যানিমিয়া অনেক বেশি, তাহলে আগে প্রথমে অ্যানিমিয়া কারেক্ট করবেন, ওষুধ দিবেন, তারপরে আপনি সার্জারি করবেন। যদি দেখেন যে ফাইব্রয়েডের সাইজটা অনেক বড়, তখন ওষুধ দিয়ে প্রথমে সাইজটা কমাই নেবেন, ভাস্কুলারিটি কমাই নেবেন, তারপরে সার্জারি করবেন। এরপরে ইনফার্টিলিটি কেসে, মানে যারা আপনার বাচ্চা নিতে যাচ্ছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আপনি ওষুধ দিবেন আগে। এরপরে পেরিমেনোপোজাল লেডি, খুবই ইম্পর্টেন্ট, আমার হচ্ছে 45 থেকে 55-র মধ্যে মেনোপোজ হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনার কাছে একজন আসছে, 40 অথবা 42 বছরের একজন লেডি আসছে, তার ফাইব্রয়েড ইউটেরাস আছে। এখন আপনি তাকে 3 বছর পর্যন্ত মেডিসিন এবং ফলো আপ করে দেখতে পারবেন, কারণ তারপরে তো তার মেনোপোজ হয়ে তার ফাইব্রয়েড ছোট হয়ে যাবে। তাহলে পেরিমেনোপোজাল লেডি আপনার কাছে ফাইব্রয়েড নিয়ে আসছে, সেটাকে আপনি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে ফলো আপ করে রাখতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে পোস্ট এরপরে আপনার আসবে হচ্ছে আপনি কোনো কারণে সার্জারিটা পোস্টপোন করতে চাচ্ছেন, মানে ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস বেশি, ঠিক আছে, ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস বেশি, সার্জারি করলে ইনফেকশন হয়ে যাবে। তাহলে প্রথমে আপনি ডায়াবেটিকটা কমাতে চাচ্ছেন কিছুদিন, ওই কিছুদিনের জন্য আপনার মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে। তো এই পয়েন্টগুলো যখন থাকবে আপনার সিনারিওর মধ্যে, তখন আপনার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। এইরকম সিনারিওর মধ্যে আপনাকে পয়েন্ট উল্লেখ করেই দিবে। এখন মেডিকেল ম্যানেজমেন্ট যখন দিবেন, কি কি মেডিকেল ম্যানেজমেন্টের অপশন আছে আপনার এই যেখানে লিস্ট করা আছে, এগুলো হচ্ছে আপনার মেডিকেল ম্যানেজমেন্ট। ফার্স্টে কি দেখেন, অ্যান্টিপ্রোজেস্টেরন, যেটার নাম হচ্ছে মিফেপ্রিস্টন, এগুলো সবই হচ্ছে আমার ফাইব্রয়েডের সাইজ কমাবে, ফাইব্রয়েডের ব্লিডিং কমাবে। এরপরে আছে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, যেটা এখন খুব বেশি ইউজ হচ্ছে, উলিপ্রেস্টল অ্যাসিটেট। তাহলে আপনাকে বলবে যে উলিপ্রেস্টল অ্যাসিটেটটা কি ধরনের ওষুধ? এটা হচ্ছে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর।